আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ, আজকে আমাদের ফিজিওলজি ক্লাস। খুবই ইম্পর্টেন্ট টপিকস, বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে অনেক কোশ্চেন আসে। তারপর হচ্ছে রেনাল সিস্টেম, সিবিএস, আর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। এই সিস্টেমগুলোতে হচ্ছে আজকে আমাদের সলভ ক্লাস। রেনাল সিস্টেম, বডি ফ্লুইড আর হচ্ছে সিবিএস, তিনটা সিস্টেম হচ্ছে আমাদের আজকের তো এখানে হচ্ছে বডি ফ্লুইডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বডি ফ্লুইড, অ্যাসিড বেস এবং হচ্ছে ইলেকট্রোলাইট। এখান থেকে আপনি একাধিক কোশ্চেন পাবেন, তিনটা চারটা পাঁচটা কোশ্চেন পাইতে পারেন, আনলিমিটেড কোশ্চেন পাইতে পারেন, ছয় সাতটাও পাইতে পারেন, বলা যায় না, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের কোশ্চেনে আসি। প্রথমে এমসিকিউ, প্রথম কোশ্চেন: কমন কজ অফ দা হাইপারটোনিক হাইপোভোলমিয়া। হাইপারটোনিক হাইপোভোলমিয়া মানে হচ্ছে আমাদের হাইপোভোলমিয়া হয়েছে, মানে ফ্লুইড লস হয়ে গেছে। আর হচ্ছে বডিতে তো এখন এখন প্লাজমা টনিসিটি কেমন, হাইপারটনিক, অর্থাৎ হচ্ছে আমাদের সল্ট ফ্রি ওয়াটার লস হয়েছে বেশি। মানে যে ওয়াটারটা লস হয়েছে ওই ওয়াটারে হচ্ছে আমাদের সল্টের পরিমাণ কম, ওয়াটার পরিমাণ বেশি লস হয়েছে, এই কারণে হাইপারটনিক হাইপোভোলমিয়া ডেভেলপ করছে। তাহলে কি কি কজ আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট, হাইপারটনিক হাইপোভোলমিয়া, এটা সবচেয়ে কমনলি পাওয়া যায়। আর এখানে ফিচার গুলো কি কি পাওয়া যায় একটু ভালো করে পড়ে নেবেন, বুঝে বুঝে পড়বেন, তাহলে ইজি। তো কজ গুলো এক্সট্রা কজ আছে, তারপর হচ্ছে রেনাল কজ আছে। এক্সট্রা কজের মধ্যে হচ্ছে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, সিভিয়ার ডায়রিয়া, প্রফিউজ সোয়েটিং, সিভিয়ার বার্ন, পারসিস্টিং ভমিটিং, নেজোগ্যাস্ট্রিক সাকশন। তো এই কন্ডিশন গুলোতে হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট লস হয়, বাট ইলেকট্রোলাইটের তুলনায় হচ্ছে ওয়াটারটা বেশি লস হয়। ঠিক আছে, এই কারণে হচ্ছে হাইপারটনিক হাইপোভোলমিয়া ডেভেলপ করে। তো রেনাল কজেস শর্ট লুজিং নেফ্রোপ্যাথিস, অসমোটিক ডায়াউরেসিস, ডায়োরেটিক অ্যাবিউস, তারপর হচ্ছে কালেক্টিং ডাক্ট সিনড্রোম, অ্যাডেনাল ডিফিসিয়েন্সি, হাইপোঅ্যালডোস্টেরনিজম। তো এই কন্ডিশন গুলোতে হচ্ছে আমাদের কি হয়, ওয়াটার বেশি লস হবে সল্টের তুলনায়। সল্টও লস হবে বাট কম। তো এই কারণে হাইপারটোনিসিটি ডেভেলপ করে। তাহলে আমরা অপশনগুলো দেখি: সিভিয়ার ডায়রিয়া ট্রু হবে, পারসিস্টেন্ট ভমিটিং হয়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর হাইপারভোলমিয়া, নট হাইপোভোলমিয়া, হাইপারভোলমিয়া ডেভেলপ করে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর হলে কি হয়, তাহলে হচ্ছে আপনার এনাসার্কা ডেভেলপ করে, মানে জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করে, অর্থাৎ বডিতে ওয়াটার রিটেনশন হয়। এটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। তাহলে তারপর হচ্ছে মেল নিউট্রিশন, সেম, এটা তো এনাসার্কা বা হচ্ছে জেনারেলাইজ বডি ইডিমা হয়, অর্থাৎ ওয়াটার রিটেনশন হয় বডিতে, অর্থাৎ হাইপার ভোলমিয়া হয়। 3 ডিগ্রি বার্ন ট্রু। 3 ডিগ্রি বার্ন হলে হচ্ছে ইলেকট্রোলাইট লস হবে, তারপর হচ্ছে ওয়াটার লস হবে, ওয়াটার প্রচুর পরিমাণে ওয়াটার লস হবে। সো হচ্ছে হাইপারটনিক হাইপোভোলমিয়া ডেভেলপ করবে এবং পেশেন্ট শকে চলে যাবে। তাহলে এই কন্ডিশনগুলো একটু বুঝে বুঝে পড়বেন, সবগুলো বুঝে বুঝে পড়ার ইয়া নাই, আপনি এগুলো মুখস্থ রাখতে হবে, কিছু বুঝে পড়তে হবে। ক্রিস্টালয়েড সলিউশন, তো আমরা জানি ক্রিস্টালয়েড সলিউশন, কলয়েড সলিউশন, কি কি সলিউশন, এই সলিউশন গুলোর নাম দিয়ে হচ্ছে এমসিকিউ আসে, ভালো করে পড়বেন। ক্রিস্টালয়েডে কি আছে, নরমাল স্যালাইন, রিঞ্জার্স ল্যাকটেট সলিউশন বা হার্টম্যান সলিউশন। অর্থাৎ হার্টম্যান সলিউশন যদি আপনি হচ্ছে ল্যাকটেট অ্যাড করেন তখন এটাকে রিঞ্জার্স ল্যাকটেট সলিউশন বলা হয়। এছাড়া আছে কি 5% ডেক্সট্রোজ, আর কলেটে হিউম্যান অ্যালবুমিন, তারপর হচ্ছে জিলেটিন সলিউশন, হেমাসিল, ডেক্সট্রান, তারপর হচ্ছে স্টার্চ সলিউশন, এগুলো হচ্ছে কি কলয়েড। এছাড়া হচ্ছে হোল ব্লাড একটা কলয়েড সলিউশন। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এগুলো হচ্ছে কলয়েড সলিউশন। ঠিক আছে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, তারপর হিউম্যান অ্যালবুমিন, তারপর হোল ব্লাড, এগুলো হচ্ছে কলয়েড সলিউশন। আর ক্রিস্টালয়েড হচ্ছে কি নর্মাল স্যালাইন, হার্টসল, ডেক্সট্রোজ, এগুলো হচ্ছে আমাদের ক্রিস্টালয়েড সলিউশন। নামগুলো ভালো করে মুখস্থ রাখবেন। আর হচ্ছে কলয়েড এবং ক্রিস্টালয়েডের একটা পার্থক্য থেকে হচ্ছে রেসিডেন্সি বা ডিডিএস এ এমসিকিউ আসে। পার্থক্যটা একটু পড়ে নিবেন, আপনাদের বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয়েছে মেটাবলিজমের সাথে। আমরা দেখি দেখ কি কলয়েড সলিউশন, ডেক্সট্রোজ স্যালাইন হচ্ছে একটা কলয়েড সলিউশন, জেলোফিউসিন হচ্ছে কলয়েড সলিউশন, ডেক্সট্রোজ হচ্ছে ক্রিস্টালয়েড। এ ট্রু হবে, বি ফলস হবে। হেমাসিল হচ্ছে একটা কলয়েড, ফলস হবে। হার্টম্যান সলিউশন একটা হচ্ছে ক্রিস্টালয়েড সলিউশন। তারপর হচ্ছে নর্মাল স্যালাইন হচ্ছে একটা ক্রিস্টালয়েড সলিউশন। তাহলে ডি আর ই হচ্ছে ট্রু হবে। তাহলে এই সলিউশন গুলোর নাম একটু ভালো করে পড়বেন, আর কলারের সাথে লিখে রাখবেন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আর হচ্ছে হোল ব্লাড। রিগার্ডিং প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, সিঙ্গেল লেয়ার অফ দ্য সেল আর ইউনাইটেড বাই এপিক্যাল টাইট জাংশন ট্রু। এপিক্যাল টাইট জাংশন থাকে এখানে, আর সিঙ্গেল লেয়ার।
সেল থাকে। তারপর হচ্ছে মাইক্রোবিলে প্রেজেন্ট ইন দ্য লুমেন এজেস, এটাও ট্রু, কারণ হচ্ছে আমরা জানি যে পিসিটিতে হচ্ছে আমাদের কি থাকে, মাইক্রোবিলে থাকে, কারণ এখানে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হয়। যত কি বলে আমাদের ইলেকট্রোলাইট আছে, ইলেকট্রোলাইটের বেশিরভাগই হচ্ছে আমাদের এখানে অ্যাবজর্পশন হয়। যত কিডনিতে যত রিঅ্যাবজর্পশন হয় সব বেশিরভাগই হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল হয়। এই কারণে এখানে মাইক্রোবিলে থাকে। মাইক্রোবিলের কাজ কি আমরা জানি, সারফেস এরিয়া বাড়ায় দেয় যাতে হচ্ছে বেশি বেশি রিঅ্যাবজর্পশন হইতে পারে। সো পিসিটিতে হচ্ছে আমাদের মাইক্রোবিলে থাকে, এটা মনে রাখবেন আলাদা করে। 50% অ্যামিনো অ্যাসিড রিঅ্যাবজর্ব ফ্রম হেয়ার, ফলস হবে। আমরা জানি অ্যামিনো অ্যাসিডের হচ্ছে 100% হচ্ছে আমাদের রিঅ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে অ্যামিনো অ্যাসিড, তারপর হচ্ছে গ্লুকোজ, এসিটোএসিটেট, এই জিনিসগুলা, প্রোটিন, এই জিনিসগুলো হচ্ছে কি হয়, 100% রিঅ্যাবজর্পশন হয়ে যায়, 100% রিঅ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে 50% ফলস হবে, এখানে 100% হবে। কন্টেন্ট জাগস দ্য গ্লোমেরুলার সেল হুইচ সিক্রেটস রেইন ইন ফলস, পিসিটিতে জাগস দ্য গ্লোমেরুলার সেল থাকে না। জাগস দ্য গ্লোমেরুলার সেল কোথায় থাকে, এফারেন্ট আর্টারিওলে থাকে, এফারেন্ট আর্টারিওলে থাকে একটা গ্লোমেরুলার সেল, যেটা হচ্ছে রেনিন সিক্রেশন করে এবং রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমকে অ্যাক্টিভেট করে। তাহলে এটা কোথায় থাকে, আমাদের এফারেন্ট আর্টারিওল, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। 30% সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন গ্লোমেরুলার ফিল্ট্রেট, ফলস। পিসিটিতে হচ্ছে প্রায় 65 থেকে 70% সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, অর্থাৎ বেশিরভাগই হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। যত আয়ন আছে বেশিরভাগই হচ্ছে পিসিটিতে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, বাকি যেটা থাকে ওইটা অন্য অন্য সেগমেন্টে হবে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে বেশি 65% বা 70% হবে, 30% ফলস হবে। তাহলে আমরা এক কথা মনে রাখবো, যত আয়ন আছে আয়নের বেশিরভাগই 65 বা অর্থাৎ 3/2 হচ্ছে আমাদের পিসিটিতে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যাই বলেন না কেন, সব আয়নের বেশিরভাগই হচ্ছে পিসিটিতে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, প্রায় 3/2 হয়ে যাবে। তাহলে এটা এভাবে মনে রাখবো। তাহলে 30% ফলস হবে। এই যে ফিসিটির কাজগুলো পড়বেন, তারপরে যেখানে 65% ফিল্ড সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, পটাশিয়াম গুলো রিঅ্যাবজর্পশন হবে। আর হচ্ছে আমাদের গ্লোমেরুলার অ্যাপারেটাস, যেটা এর তিনটা পার্ট থাকে, একটা জেজি সেল, মেকুলার ডেন্সা, আর হচ্ছে লেসিস সেল। তো জেজি সেল যেটা গ্লোমেরুলার সেল, যেগুলো এগুলো কোথায় থাকে, অ্যাপারেন্ট আর্টারিওলের টিনিয়াম মিডিয়া পার্টে থাকে, ঠিক আছে। তাহলে এফারেন্ট আর্টারিওলে থাকে। এটা হচ্ছে এসবি এর জন্য ইম্পর্টেন্ট খুবই। মেগুলো ডেন্সার হচ্ছে ডিস্টাল, ডিতে ডিস্টাল টিউবিউলে থাকে, এটা মনে রাখবেন এভাবে। লেসিস সেল কোথায় থাকে, এটা হচ্ছে জাংশন অফ দ্য এফারেন্ট এন্ড ইফারেন্ট আর্টারিওল। তাহলে পিসিটিতে এই ধরনের কোনো সেল থাকে না, ঠিক আছে। তাহলে এটা একটু ভালোভাবে মনে রাখবেন। আর হচ্ছে এখানে হচ্ছে সোডিয়াম, এখানে হচ্ছে গ্লুকোজ, এমিনো অ্যাসিড, ভিটামিন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, এসিটোএসিটেট, তারপর হচ্ছে প্রোটিন, এই জিনিসগুলো হচ্ছে কমপ্লিটলি অ্যাবজর্পশন হয়। এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবেন, কি গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, এসিটোএসিটেট, এই জিনিসগুলো হচ্ছে কি হয়, কমপ্লিটলি অ্যাবজর্পশন হয়ে যাবে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন রেনাল গ্লোমেরুলার ক্যাপিলারিজ, তাহলে রেনাল গ্লোমেরুলার ক্যাপিলারিজ এর হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইজ লোয়ার দেন প্রেসার ইন ইফারেন্ট আর্টারিওলস, ফলস। ইফারেন্ট আর্টারিওলস এর প্রেসার কম থাকবে, অ্যাফারেন্ট আর্টারিওলে বেশি থাকবে। তারপর হচ্ছে গ্লোমেরুলার, আমরা যদি পাথরটা চিন্তা করি তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারিতে আরো বেশি থাকবে। অ্যাফারেন্ট অ্যাফারেন্ট আর্টারিওলে সবচেয়ে বেশি থাকবে, তার তার চেয়ে একটু কম থাকবে গ্লোমেরুলার ক্যাপিলারি, তার চেয়ে একটু কম থাকবে হচ্ছে অ্যাফারেন্টে। তাহলে অ্যাফারেন্টে কম থাকবে গ্লোমেরুলার ক্যাপিলারির তুলনায়। তাহলে এটা এভাবে মনে রাখবো। তাহলে ইজ লোয়ার দেন প্রেসার ইন ইফারেন্ট আর্টারিয়ালস, ফলস হবে। ইফারেন্ট আর্টারিয়াল হচ্ছে প্রেসার এখানে বেশি থাকে, ফলস হবে এটা। রাইজ হোয়েন এফারেন্ট আর্টারিয়াল কনস্ট্রিক্ট, ফলস। এফারেন্ট আর্টারিয়াল দিয়ে হচ্ছে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারিজে হচ্ছে আমাদের ফ্লুইড বা হচ্ছে ব্লাড আসবে। তার মানে যদি এফারেন্ট আর্টারিয়াল কোনো কারণে কনস্ট্রিক্ট হয় তাহলে হচ্ছে আমাদের এখানে ব্লাড ফ্লো কমে যাবে, গ্লোমেরুলার ক্যাপিলারিজে ব্লাড ফ্লো কমে যাবে, অর্থাৎ হচ্ছে আমার প্রেসার কমে যাবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যাবে, ঠিক আছে। রাইজেস হইবে না, এটা হচ্ছে রিডিউস হ্যান অ্যাপারেন্ট আর্টারিয়াল কনস্ট্রিক্ট, তাহলে বি হচ্ছে ফলস হবে। ইজ হায়ার দেন ইন মোস্ট আদার ক্যাপিলারিজ এট দ্য হার্ট লেভেল, ট্রু। এটা হচ্ছে মানে সবচেয়ে মানে বডির ক্যাপিলারিজ গুলোর মধ্যে হচ্ছে অনেক বেশি ব্লাড সাপ্লাই এখানে আসে। 100 গ্রামের পার 100 গ্রাম ব্লাড সাপ্লাই সবচেয়ে বেশি থাকে হচ্ছে কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারিজে, ঠিক আছে। এই কারণে হচ্ছে এখানে প্রেসারটাও হাই, অন্যান্য ক্যাপিলারির তুলনায় প্রেসারটাও হাই থাকবে। তাহলে এটা ট্রু। ফলস 10% হোয়েন আর্টারিয়াল প্রেসার ফলস বাই 10%, ফলস। আমরা জানি অটো রেগুলেশন কত মধ্যে, সিস্টোলিক প্রেসার 80 থেকে 180-র মধ্যে হচ্ছে অটো রেগুলেশন মেনটেন হয়। অর্থাৎ যদি ধরেন প্রেসার 80 হয় তাইলে হচ্ছে বডি কি করবে,
এটাকে আবার রিস্টোর করে ফেলবে, আবার হচ্ছে নর্মাল লেভেলে নিয়ে নিয়ে যাবে, মানে হচ্ছে অটো রেগুলেশন শুরু হয়ে যাবে। অটো রেগুলেশন কিভাবে শুরু হয়? রেনিউন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে। রেনিউন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন বা হচ্ছে আমাদের ভলিউম রিস্টোরের যে মেকানিজম, এগুলো চালুর মাধ্যমে হচ্ছে ব্লাড প্রেশারটাকে নর্মালের মধ্যে নিয়ে আসে। কিন্তু যদি সিস্টোলিক প্রেশার 80-র নিচে চলে আসে অথবা যদি 180-র বেশি চলে যায়, তখন হচ্ছে আমাদের এটা অটো রেগুলেশন ব্রেক ডাউন হয়। তার মানে এখানে কি বলছে, 10% যদি ফল হয় তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেশার 10% ফল হবে, এটা ফলস হবে। অটো রেগুলেশন 80 থেকে 180-র মধ্যে হলে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার কমবে না। এটা হচ্ছে বডি হচ্ছে নর্মাল মেকানিজমের মাধ্যমে কি করে মেনটেন করে ফেলবে। ধরেন হচ্ছে কারো সিস্টোলিক ব্লাড প্রেশার 120, 10% কমলে কত হবে? 10% কমলে হবে ধরেন 12 কমে যাবে 108। তাহলে 108 মিলিমিটার মার্কারি যদি হয়, তাহলে কি এটা 80 থেকে 180-র মধ্যে আছে সিস্টোলিক প্রেশার, অর্থাৎ অটো রেগুলেশন মেনটেন হবে। অটো রেগুলেশন মেনটেন হলে কি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা নর্মালি থাকবে, এটা কমবে না বাড়বেও না। ঠিক আছে, তাহলে 10% কমলে আর্টারিয়াল প্রেশার যদি 10% কমে, তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার কমবে না। Falls as the oncotic pressure rises along the length of the capillaries. Falls, falls as the oncotic pressure rises along the length of the capillaries. True. এটা হচ্ছে ট্রু হবে। তাহলে প্রিকুলারিটিস অফ দ্য রেনাল ব্লাড ফ্লো, এটা মনে রাখবেন, বিশেষ করে হচ্ছে যে অটো রেগুলেশনটা একটু ভালো করে মনে রাখবেন। তারপর হচ্ছে পার 100 ml পোর্টাল সিস্টেম, তারপর হচ্ছে হাই প্রেশার ক্যাপিলারিজ। ঠিক আছে, অন্যান্য ক্যাপিলারি তুলনায় হাই প্রেশার থাকে এখানে। তারপর হচ্ছে এটা ব্লাড ফ্লো হচ্ছে সিলেক্টিভ ইউনিফর্ম, অর্থাৎ হচ্ছে আমাদের কর্টেক্সে ব্লাড ফ্লো বেশি থাকবে, মেডুলারতে হচ্ছে ব্লাড ফ্লো কম থাকবে, এটা মনে রাখবেন। অর্থাৎ কর্টিক্যাল এরিয়াতে ব্লাড ফ্লো বেশি থাকবে, মেডুলারি এরিয়াতে ব্লাড ফ্লো হচ্ছে কম থাকবে। তারপর হচ্ছে অটো রেগুলেশন মেনটেন হয় 80 থেকে 180-র মধ্যে। অটো রেগুলেশনের কারণে হচ্ছে রেনাল ব্লাড ফ্লো হুট করে কমে যায় না, বা ব্লাড প্রেশার বাড়া কমার সাথে সাথে হচ্ছে রেনাল ব্লাড ফ্লো কমে না, বাড়ে না। ঠিক আছে, কম্পেয়ার টু আইসিএফ দ্য ইসিএফ হ্যাভ হাই। তাহলে ইসিএফ এর কি কি হাই আছে? প্রোটিন ফলস, আমরা জানি আইসিএফ এ হচ্ছে প্রোটিন হাই থাকে, তাহলে এটা ফলস হবে। সোডিয়াম ইসিএফ এ বেশি থাকে, আমরা জানি ইসিএফ এ সোডিয়াম বেশি থাকে, 135 থেকে 145 মিলিমোল পার লিটার সোডিয়াম থাকে। গ্লুকোজ, গ্লুকোজে হচ্ছে ইসিএফ হাই থাকে, এটাও ট্রু হবে, কারণ হচ্ছে আইসিএফ এ যে গ্লুকোজটা ঢোকে ওই গ্লুকোজটা হচ্ছে কনজাম্পশন হয়ে যায়, সেল কনজাম্পশন করে ফেলে, কনজাম্পশন করলে কি হয়ে যাবে, গ্লুকোজটা কমে যাবে, এই কারণে আইসিএফ এ কম, ইসিএফ এ বেশি থাকবে, ট্রু হবে। পটাশিয়াম, আমরা জানি আইসিএফ অর্থাৎ সেলের ভিতর হচ্ছে পটাশিয়াম লেভেল বেশি থাকে, সেলের ভিতরে পটাশিয়াম, তাহলে ইসিএফ এ হ্যাভ হাই পটাশিয়াম, এটা ফলস হবে। হাই ক্যালসিয়াম, ট্রু, ক্যালসিয়াম বেশি থাকে। সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম তারপর হচ্ছে গ্লুকোজ, এগুলো হচ্ছে আমাদের ইসিএফ এ বেশি থাকে। আর আইসিএফ এ বেশি থাকে হচ্ছে পটাশিয়াম, প্রোটিন, তারপর হচ্ছে আমাদের ফসফেট, এই আয়নগুলো হচ্ছে আইসিএফ এ বেশি। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিড, এগুলো আইসিএফ এ বেশি থাকবে, কারণ হচ্ছে কি আইসিএফ এ মেটাবলিজম হয়, মেটাবলিজম হয় গ্লুকোজের মেটাবলিজম হয়, বা বিভিন্ন প্রোডাক্টের মেটাবলিজম হয়। মেটাবলিজম হলে আমরা জানি হচ্ছে অ্যাসিড তৈরি হবে, অ্যাসিড তৈরি হলে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, পিএইচ বাড়বে, এইচ প্লাস আয়ন বাড়বে। ঠিক আছে, তাহলে এগুলো একটু বুঝে বুঝে মনে রাখতে হবে যে ইসিএফ এ আইসিএফ এ কোনটাতে কি বেশি থাকে, কোন আয়নটা বেশি থাকে, কোন আয়নটা কম থাকে, এটা হচ্ছে পার্থক্যটা ভালো করে পড়বেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে হচ্ছে ইসিএফ এর সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম বেশি থাকে, আর আইসিএফ হচ্ছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফেট বেশি থাকে। এখানে গ্লুকোজ হাই থাকবে ইসিএফ এ, কারণ হচ্ছে গ্লুকোজ এখানে কনজাম্পশন হয় না, আইসিএফ এ কনজাম্পশন হয়ে যাবে, এখানে গ্লুকোজ কম থাকবে। আর আইসিএফ এ হচ্ছে আমরা জানি প্রোটিন বেশি থাকবে, এটা মনে রাখবেন, প্রোটিন বেশি থাকবে সেলের ভিতরে। ঠিক আছে, তারপর হচ্ছে আইসিএফ এ অক্সিজেন কম থাকবে, যেহেতু অক্সিজেন কনজাম্পশন হবে গ্লুকোজের সাথে, বা হচ্ছে মেটাবোলাইটের সাথে অক্সিজেন কম কনজাম্পশন হবে, রাসায়নিক বিক্রিয়া করবে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের মেটাবলিক অ্যাসিড তৈরি হবে, এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তার মানে হচ্ছে আইসিএফ এ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, এবং আইসিএফ এর এইচ প্লাস আয়নের পরিমাণ বেশি থাকবে, পিএইচ কম থাকবে, যেহেতু এখানে অ্যাসিড তৈরি হয়, পিএইচ কম থাকবে। আর ইসিএফ এ পিএইচ বেশি থাকবে একটু। তাহলে এই পার্থক্যগুলো একটু বুঝে পড়বেন, আর যেগুলো মুক্ত করার ওগুলো মুখস্থ করে নেবেন। হাইপোক্যালসিমিয়া ইজ কজড বাই হাইপোক্যালসিমিয়া,
তাহলে ভিটামিন ডি ইনটক্সিকেশন মানে হচ্ছে বডিতে ভিটামিন ডি বেশি হয়ে গেছে। ভিটামিন ডি যদি বেশি হয়ে যায় তাহলে কি হাইপোক্যালসিমিয়া হবে না হাইপার ক্যালসিমিয়া? তো অবশ্যই হাইপার ক্যালসিমিয়া হবে। কারণ আমরা জানি ভিটামিন ডি কি করে, রেনাল রেনাল রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে ইয়ার ক্যালসিয়ামের। তারপর হচ্ছে ইন্টেস্টাইনে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়াবে, তার মাধ্যমে কি করবে টোটাল ক্যালসিয়াম বাড়াবে, নেট ক্যালসিয়াম কি করবে বাড়াবে। তাহলে ইনটক্সিকেশন হইলে বেশি বেশি রিঅ্যাবজর্পশন হবে কিডনিতে, আবার ইন্টেস্টাইনে এসে বেশি বেশি অ্যাবজর্পশন হবে, ফলে হচ্ছে আমাদের ক্যালসিয়াম বাড়বে, হাইপার ক্যালসিয়াম হবে, নট হাইপোক্যালসিয়াম। তাহলে এই হচ্ছে ফলস। হাইপার প্যারাথাইরয়েডিজম ট্রু, ফলস। হাইপার প্যারাথাইরয়েডিজম আমরা জানি প্যারাথাইরয়েড হরমোন কি করে আমাদের ক্যালসিয়াম লেভেল বাড়ায় দেয়, তাহলে এখানে হাইপার ক্যালসিয়াম হবে, এটা ফলস হবে। তার হচ্ছে প্যারাথাইরয়েড এডিনোমা। প্যারাথাইরয়েড এডিনোমা হলে কি হবে, বেশি বেশি প্যারাথাইরয়েড হরমোন তৈরি হবে, বেশি বেশি প্যারাথাইরয়েড হরমোন হলে কি হবে, বেশি বেশি কিডনিতে গিয়ে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হবে। তারপর হচ্ছে ভিটামিন ডি এর মাধ্যমে সেই ইন্টেস্টাইনও ক্যালসিয়াম বাড়ায় দিবে প্যারাথাইরয়েড হরমোন। সো আমাদের হাইপার ক্যালসিমিয়া হবে, তাহলে অপশন সি হচ্ছে ফলস হবে। প্যানক্রিয়েটাইটিস, প্যানক্রিয়েটাইটিস আমরা জানি হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে। মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, মেটাবলিক অ্যালকালোসিস যদি ডেভেলপ করে আমরা জানি যে প্রোটিনের সাথে কি বাইন্ড করে থাকে, ক্যালসিয়াম বাইন্ড করে থাকে। প্রোটিনের সাথে এইচ প্লাস আয়নে বাইন্ড করে থাকে, ক্যালসিয়ামও বাইন্ড করে থাকে। যদি কোনো কারণে বডিতে এইচ প্লাস আয়নের পরিমাণ কমে যায় তাহলে প্রোটিন কি করে ওই এইচ প্লাস আয়নগুলো ছেড়ে দেয়, তাহলে তার হচ্ছে ওই যে রিসেপ্টর গুলো আছে, রিসেপ্টর গুলো খালি হয়ে যায়, ওই রিসেপ্টর গুলোতে হচ্ছে ক্যালসিয়াম এসে কি হয় বাইন্ড করে ফেলে। যেহেতু অ্যালকালোসিস আমার এইচ প্লাস আয়নের পরিমাণ কম, প্রোটিন কি করবে এইচ প্লাস আয়ন গুলোকে ছেড়ে দিবে, ওই যে জায়গা থেকে ছেড়বে ওই ওই রিসেপ্টর গুলোতে এসে ক্যালসিয়াম এসে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম যদি প্রোটিনের সাথে বাইন্ড করে ফেলে তাহলে হচ্ছে ফ্রি ক্যালসিয়ামটা কমে যাবে, তার মানে হচ্ছে আমাদের হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে। প্যানক্রিয়েটাইটিস বা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিসে কি হবে আমাদের হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে, অপশন ডি হচ্ছে ট্রু হবে। তারপর হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে কি হবে ফলস। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হাইপোক্যালসিমিয়ার সাথে সরাসরি কোনো রিলেশন নাই। ঠিক আছে, তাহলে টেস্টোস্টেরনের সাথে হাইপোক্যালসিমিয়ার সরাসরি কোনো রিলেশন নাই, তাহলে এটা ফলস হবে। তাহলে এখানে হচ্ছে প্যানক্রিয়াটাইটিসটা টু হবে, প্যানক্রিয়াটাইটিস বা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। প্যানক্রিয়াটাইটিস মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, এটা মনে রাখবেন। অর্থাৎ প্যানক্রিয়াটিক যে ফ্লুইডটা আছে, প্যানক্রিয়াটিক ফ্লুইডটা কেমন থাকে, এটা হচ্ছে অ্যালকালাইন ফ্লুইড, বাইকার্বনেট বেশি থাকে আমরা জানি। ঠিক আছে, তো প্যানক্রিয়াটাইটিস হইলে মানে প্যানক্রিয়াটিস প্যানক্রিয়াসের ইনফ্লামেশন, তার মানে হচ্ছে এখান থেকে বেশি বেশি ফ্লুইড তৈরি হবে, বেশি বেশি ফ্লুইড আসবে, অ্যালকালাইন ফ্লুইড আসবে। এবং হচ্ছে যে বাইকার্বনেট যেটা সেটা অ্যাবজর্ব হবে বেশি বেশি, এবং হচ্ছে ব্লাডে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে। ঠিক আছে, প্যানক্রিয়াটাইটিসে কি হয় আমাদের মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে। তাহলে হাইপোক্যালসিমিয়া কোন কোন কন্ডিশন হয়, অ্যালকালোসিস, হাইপো অ্যালবুমিনিয়া, তারপর হচ্ছে হাইপার ভেন্টিলেশন, ক্রোন সিনড্রোম, তারপর হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, ক্রনিক রেনাল ফেলিউর, হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিড হাইপোপ্যারাথাইরয়েডিজম, একিউট প্যানক্রিয়াটাইটিস, হাইপোম্যাগনেসিয়ামিয়া। তাহলে এই জিনিসগুলোতে হচ্ছে আমাদের কি হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে। হুইচ ইজ কমন পেরিফেরাল ভ্যাসোডাইলেটর, ভ্যাসোডাইলেটর কি কি আছে, ভ্যাসোকনস্ট্রিক্টর কি কি আছে, ভালোভাবে পড়বেন, খুব ইম্পর্টেন্ট, বারবারই আসে পরীক্ষায়। তো এন্ডোথেলিন ভ্যাসোকনস্ট্রিক্টর ফলস হবে, থ্রম্বোক্সেন ও ভ্যাসোকনস্ট্রিক্টর ফলস হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন এটা হচ্ছে ভ্যাসোডাইলেটর, হিস্টামিন হচ্ছে ভ্যাসোডাইলেটর, এনজিওটেনসিন হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন কনস্ট্রিক্টর, তাহলে সি আর ই হচ্ছে ট্রু হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপর হচ্ছে হিস্টামিন, এগুলো হচ্ছে ভ্যাসোডাইলেটর। তো ভ্যাসো অ্যাক্টিভ সাবস্টেন্স কি কি আছে, কোনটা ভ্যাসোডাইলেশন করে কোনটা কনস্ট্রিকশন করে, ভালোভাবে পড়বেন। ঠিক আছে, এই যে এন্ডোথেলিন, থ্রম্বোক্সিন, সেরোটোনিন এগুলো হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করে। আর নাইট্রাস অক্সাইড সবচেয়ে পটেন্ট ভ্যাসোডাইলেটর হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটা মনে রাখবেন সবচেয়ে পটেন্ট, এসবির জন্য ইম্পর্টেন্ট নাইট্রাস অক্সাইড। কাইনিন, প্রোস্টাসাগ্ল্যান্ডিন, তারপর হচ্ছে হিস্টামিন, সাবস্টেন্স ফি, এই সাবস্টেন্স গুলো হচ্ছে কি করে আমাদের ভ্যাসো ডাইলেশন করে। দেন আসি হচ্ছে আমাদের করোনারি ভ্যাসোডাইলেটর রিলেটেড ডিউরিং কার্ডিয়াক মাসেল ইসকেমিয়া আর করোনারি ভ্যাসোডাইলেটর রিলেটেড কার্ডিয়াক মাসেল করোনারি হচ্ছে এডিনোসিন। এডিনোসিন হচ্ছে ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে, এটা ট্রু হবে। পটাশিয়াম আয়ন হচ্ছে ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে, সোডিয়াম ফলস হবে, বাইকার্বনেট ফলস হবে, হাইড্রোজেন আয়ন ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করবে। অর্থাৎ হচ্ছে আপনার যদি ইসকেমিয়া হয় তাহলে এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হইলে কি হবে, এখানে বেশি বেশি অ্যাসিড তৈরি হবে,
তারপর সেল ডিস্ট্রাকশন হলে পটাশিয়াম তৈরি হবে, তারপরে এডিনোসিন তৈরি হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তৈরি হবে, তখন হচ্ছে এখানে হচ্ছে আমার ডিমান্ড কি, ব্লাড ফ্লো বেশি দরকার অ্যারোবিক অ্যানারোবিক কন্ডিশনটা থেকে করার জন্য, রিভার্স করার জন্য। এ কারণে এই সাবস্টেন্স গুলো কি করবে, আমাদের ভ্যাসোডাইলেশন করবে, যাতে হচ্ছে এখানে বেশি বেশি ব্লাড ফ্লো আসে। ঠিক আছে, এটা এইভাবে মনে রাখবেন। তাহলে এডিনোসিন, পটাশিয়াম আর হচ্ছে হাইড্রোজেন আয়ন, এগুলো হচ্ছে ভ্যাসোডাইলেটর। এই যে ডাইলেশন, কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, অক্সিজেন যদি কমে যায়, ডাইলেশন হবে। পটাশিয়াম বেড়ে গেলে এডিনোসিন, ল্যাকটেট, এগুলো। লোকাল টেম্পারেচার বাড়লে হবে, লোকাল পিএইচ কমে গেলে, এইচ প্লাস বাড়লে হচ্ছে কি হবে, আমাদের ডাইলেশন হবে। ট্রান্সসেলুলার ফ্লুইড ইজ কম্পোজড অফ সিএসএফ। ট্রান্সসেলুলার অর্থাৎ হচ্ছে বডি কম্পার্টমেন্টে যে ফ্লুইড গুলো থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। তো আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডের তিনটা ভাগে ভাগ করছে আমাদের, সাধারণত প্লাজমা 3 লিটার থাকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড 11 লিটার থাকে। সেলের মাঝখানে ফাঁকে ফাঁকে যে ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল। আর প্লাজমা তো হচ্ছে ভাস্কুলার কম্পার্টমেন্টের ভিতরে যেটা থাকে, এটা হচ্ছে প্লাজমা। আর ট্রান্সসেলুলার হচ্ছে বডি কম্পার্টমেন্ট, যেমন হচ্ছে প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল, পেরিটোনিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল ক্যাভিটি, ক্যাভিটি অন টিউনিকা ভ্যাজাইনিটিস। ঠিক আছে, তারপর হচ্ছে জিআইটি, রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপর হচ্ছে সিএসএফ, ইন্ট্রাওকুলার ফ্লুইড। এই ফ্লুইড গুলো হচ্ছে আমাদের ট্রান্সসেলুলার ফ্লুইড বডি ক্যাভিটিতে যে ফ্লুইড গুলো থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। অপশন গুলো থেকে সিএসএফ ট্রু হবে, প্লাজমা ফলস, ট্রান্সসেলুলার প্লাজমা ভাস্কুলার কম্পার্টমেন্টে থাকে, সাইনোভিয়াল ট্রু, ক্যাভিটিতে থাকে, সাইনোভিয়াল ক্যাভিটিতে থাকে ট্রু, ইন্ট্রাওকুলার ট্রু হবে, ইডিমা ফ্লুইড ফলস হবে। এডিমা ফ্লুইড ট্রান্সসেলুলার ফ্লুইড না, এটা নর্মালি থাকেই না। বডি ফ্লুইড আউটপুট থ্রো বাই এক্সপাইরেশন 40-100 ml ফলস। এক্সপাইরেশনের সময় হচ্ছে 350 থেকে 450 ml। কোনো বইতে 350, কোনো বইতে 400, 450 লেখা আছে, তাহলে এটা ফলস হবে। এখানে হচ্ছে 350 বা 450 বা 400 হবে। ঠিক আছে, স্কিনে হচ্ছে 450 ml ট্রু, 350 থেকে 450 ml লেখা আছে বই, বিভিন্ন বইতে ট্রু হবে। তার হচ্ছে ইউরিনে হচ্ছে 1.4 লিটার বা 1.5 লিটার, এটাও ট্রু হবে। ফিসেস এর মাধ্যমে হচ্ছে 100 ml যাবে। তারপর হচ্ছে লাংস এর মধ্যে 900 ফলস হবে, লাংস এর মাধ্যমে হচ্ছে আমাদের 350 ml বা হচ্ছে 400 ml এরকম যায়। ঠিক আছে, তাহলে এক্সপাইরেশনের মাধ্যমে হচ্ছে 400 বা 350, কোনো জায়গায় 350, কোনো 400 লেখা আছে। স্কিনের মাধ্যমে 350 বা 450 এর রেঞ্জের মধ্যে যায় ট্রু। ইউরিনের মাধ্যমে 1.5 লিটার, ফেসেস এর মধ্যে 100 ml, বা লাংসে হচ্ছে 350 ml। টোটাল হচ্ছে কত, 2.3 লিটার। এটা একটু নর্মাল আউটপুটটা একটু ভালো করে মনে রাখবেন, নর্মালটা মনে রাখলে হবে। ঠিক আছে, নর্মালটাই আসে পরীক্ষায়। স্কিনের মাধ্যমে কত, লাংসের মাধ্যমে, সুইটের মাধ্যমে, ফিসের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, টোটাল কত, এটা ভালো করে পড়বেন। নন অসমোটিক স্টিমুলাই দ্যাট কজেস এডিএইচ সিক্রেশন। তাহলে কোন কোন নন অসমোটিক কন্ডিশনে হচ্ছে আমাদের এডিএইচ সিক্রেশন বাড়বে? হাইপোভোলমিয়া ট্রু, কোনো কারণে হচ্ছে ফ্লুইড লস হলো, ব্লাড লস হয়ে গেল। ঠিক আছে, হাইপোভোলমিয়া ডেভেলপ করবে, তাহলে হাইপোভোলমিয়া ডেভেলপ করলে কি, এডিএইচ আসবে। এটা নন অসমোটিক, ব্লাড লস হয়ে গেলে কি, অসমোসিসের কোনো, অসমোটিক প্রেসারের কোনো বা প্লাজমা কনসেন্ট্রেশনের কোনো হবে না, পার্থক্য হবে না। ব্লাড লস হয়ে গেল, হাইপোভোলমিয়া ডেভেলপ করলো, তাহলে এডিএস আসবে। স্ট্রেসফুল কন্ডিশনও হচ্ছে এডিএস আসে, তাহলে এটা নন অসমোটিক। হাই প্লাজমা অসমোলারিটি ফলস, লো প্লাজমা এটা ফলস। হাই প্লাজমা অসমোলারিটি হলে এডিএস সিক্রেশন বেশি হবে, অর্থাৎ আমার ফ্লুইড কমে গেছে, অসমোলারিটি বেশি, তাহলে এটা অসমোটিক স্টিমুলাই, নন। লো প্লাজমা অসমোলারিটি এটাও একটা অসমোটিক স্টিমুলাই। লো প্লাজমা অসমোলারিটি মানে হচ্ছে আমাদের ওয়াটার বেড়ে গেছে, মানে এডি সিক্রেশন কমে যাবে, তাহলে এটাও ফলস হবে। নশিয়া, নশিয়া ভুমিটিং, এটা হচ্ছে নন অসমোলার স্টিমুলাই, ট্রু। তো হাইপোভোলমিয়া স্ট্রেসফুল কন্ডিশন, সার্জারি, ট্রমা, ঠিক আছে, সাইকিয়াট্রিক ডিস্টারবেন্স, নশিয়া, এগুলোতে হচ্ছে কি, এগুলো হচ্ছে নন অসমোটিক স্টিমুলাই ফর এডি সিক্রেশন। ইসিএফ ভলিউম ক্যান বি এফেক্টেড বাই, তাহলে ইসিএফ ভলিউম কোন কোন হরমোনের মাধ্যমে এফেক্ট হতে পারে? আমরা জানি রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে হচ্ছে আমাদের ইসিএফ ভলিউম রিস্টোর হয়। তার মানে ইসিএফ ভলিউম রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে কি হবে, এফেক্ট হবে। তাহলে রেনিন একটা, এনজিওটেনসিন একটা, অ্যালডোস্টেরন, তাহলে 3টা হরমোন পেলাম। আর একটা হরমোন হচ্ছে এডিএইচ হরমোন। এডিএইচ হরমোন কি করে, আমাদের বডির ওয়াটার ভলিউম বাড়ায়, ফ্লুইড ভলিউম বাড়াবে, রেনাল রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে ওয়াটার। তাহলে এই 4টা হরমোন। এছাড়া হচ্ছে যদি কোনো কারণে আমাদের বডিতে ওয়াটার বেড়ে যায়, তখন হচ্ছে এএনপি আসে, এথিল নাইট্রিউরেটিক পেপটাইড। এটা হচ্ছে হার্ট থেকে আসে, হার্টের সেল থেকে আসে। ওইটা কি করে, বডি থেকে হচ্ছে বেশি পরিমাণে ওয়াটার
বের করে দিবে, ওয়াটার এবং সোডিয়াম বের করে দেয়। তাহলে অর্থাৎ নাইট্রোইউরেসিস করবে এটা। এএনপি কি করে, নাইট্রোইউরেসিস অর্থাৎ ওয়াটার এবং সোডিয়াম বের করে দিবে, ভলিউমটাকে কমাই দিবে। তাহলে আরো একটা হরমোন পেলাম। তাহলে কি কি হরমোন পেলাম আমরা? একটা হচ্ছে এডিএইচ, রেনিন, তারপর হচ্ছে এনজিওটেনসিন, তারপর হচ্ছে এলডোস্টেরন। ঠিক আছে, তারপর হচ্ছে কি এএনপি। এএনপিটা হচ্ছে ভলিউম কমাবে, বাকিগুলো হচ্ছে ভলিউম বাড়াবে। তাহলে আমরা দেখি এডিএইচ ট্রু হবে, এলডোস্টেরন ট্রু হবে, এএনপিও ট্রু হবে। ক্যালসিটোনিন এবং ক্যালসিট্রায়াল ফলস। এগুলো হচ্ছে ভিটামিন। ক্যালসিটোনিন, ক্যালসিট্রায়াল তো ভিটামিন ডি আমরা জানি। এগুলো হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম মেটাবলিজম রেগুলেট করবে। ঠিক আছে। ইন্ডিকেটর ইউজ ইন মেজারিং টোটাল বডি ফ্লুইড। টোটাল বডি ফ্লুইড ইন্ডিকেটর হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড, টিটিয়াম অক্সাইড, তারপর হচ্ছে এন্টিপাইরেট, আর হচ্ছে ট্রাইহাইড্রেট ওয়াটার। এই জিনিসগুলো হচ্ছে ইউজ করা হয়। তাহলে অ্যান্টিভাইরাস একটা, আর হচ্ছে ওয়াটারের আইসোটোপ যেগুলা ডিউটেরিয়াম অক্সাইড, টিটিয়াম অক্সাইড, ট্রাইহাইড্রেট ওয়াটার, এগুলো হচ্ছে টোটাল বডি ওয়াটার মেজারে ইউজ করা হয় ইন্ডিকেটর হিসেবে। আর ইসিএফ হচ্ছে ইনসুলিন, সুক্রোজ, তারপর হচ্ছে মেনিটল, রেডিও অ্যাক্টিভ সোডিয়াম ক্লোরাইড, থায়োসালফাইড, এগুলা। তাহলে অ্যান্টিভাইরাস ট্রু হবে, সুক্রোজ ফলস হবে। এটা হচ্ছে ইসিএফ। মেনিটল ইসিএফ দেখে। তারপর হচ্ছে ডিউটেরিয়াম ট্রু হবে, রাইসে ফলস হবে। হাইপোটোনিক হাইপারভোলমিয়া ইজ কজ বা হাইপোটোনিক হাইপারভোলমিয়া, অর্থাৎ বডিতে হচ্ছে ফ্লুইড বেড়ে গেছে কোনো কারণে, হাইপোটোনিক ফ্লুইডটা বেড়ে গেছে এবং হাইপোটোনিসে ডেভেলপ, এটা হাইপোটোনিক। তো এটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, এটা বেশি আসে পরীক্ষায়। হাইপারভোলমিয়ার মধ্যে এটাই আসে, আর ওভারঅল এটা বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এটা এক কথা মনে রাখবেন, এনাসার্কা বা জেনারেলাইজ বডি এডিমা, যে 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 কন্ডিশন গুলোতে ডেভেলপ করে, ওই কন্ডিশন গুলোতে হচ্ছে হাইপোটোনিক হাইপারভোলমিয়া ডেভেলপ করে। যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, আমরা জানি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হলে কি হবে আমাদের, তখন হচ্ছে ভেনাস রিটার্ন কমে যাবে। ভেনাস রিটার্ন কমে গেলে কি হবে, ফ্লুইড গুলো হচ্ছে ভেসেলের অর্থাৎ হচ্ছে ভেইন কম্পার্টমেন্টের বাইরে চলে যাবে, এবং বডি ক্যাভিটিতে ফ্লুইড বাড়তে থাকবে, যেমন অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্লুইড বাড়বে। ঠিক আছে, এবং জেনারেলাইজড ডিডিমা ডেভেলপ করে। সিসিএফ এ, সিএলডি তেও সেম, টোটাল ভেইন যে কনস্ট্রিক্ট হয়ে এখানে হচ্ছে জেনারেলাইজড ডিডিমা, আবার সিএলডি তে হচ্ছে প্রোটিন কমে যায়। ঠিক আছে, যেহেতু আমাদের কি করে, লিভার কি করে, আমাদের প্রোটিন তৈরি করে, প্রোটিন কমে যায়। তো হচ্ছে এখানে হচ্ছে জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করবে। তারপর হচ্ছে ক্রোন সিনড্রোম ট্রু। ক্রোন সিনড্রোম হচ্ছে কি, অ্যালডোস্টেরন বেশি বেশি আসবে। অ্যালডোস্টেরন বেশি আসলে কি করবে, অ্যালডোস্টেরন বডি, সরি ফলস, কোন সিনড্রোম হবে না, সিসিএফ হবে, সিএলডি হবে, ভমিটিং ফলস হবে, আর হচ্ছে ম্যাল নিউট্রিশন। সিসিএফ, সিএলডি, ম্যাল নিউট্রিশন, আর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, এই কন্ডিশন গুলোতে হচ্ছে হাইপারভোলমিয়া অর্থাৎ জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করবে। এই যে কমন কজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, নেফ্রোটিক সিনড্রোম, সিরোসিস অফ লিভার, হেপাটিক ফেলিউর, ওয়াশিওকর। এখানে হচ্ছে কি হবে, প্রোটিন কমে যাবে, প্রোটিন লসিস এন্টেরোপ্যাথি, তারপর হচ্ছে অ্যাডভান্স কিডনি ডিজিজ। তাহলে এই কন্ডিশন গুলো তো হচ্ছে কি করে, জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করবে। তাহলে জেনারেলাইজ যে ইডিমা যে যে কন্ডিশনে ডেভেলপ করে, ওই কন্ডিশন হচ্ছে হাইপোটোনিক হাইপারভোলমিয়া ডেভেলপ করবে। হাইপারক্যালিমিয়া কজড বাই ইফ্লাক্স অফ দ্য ইন্টারসেলুলার পটাশিয়াম ইনটু দ্য প্লাজমা। হাইপারক্যালিমিয়া কজড বাই ইফ্লাক্স, তাহলে হচ্ছে কোন কোন কন্ডিশন হচ্ছে সেল থেকে পটাশিয়াম বেরিয়ে আসবে বা ইফ্লাক্স হবে? বিটা অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট ট্রু। বিটা অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট কি করে, সেল থেকে পটাশিয়াম বের করে নিয়ে আসবে, আর অ্যাগনিস্ট হচ্ছে সেলের ভিতরে ঢুকাবে। ডায়েটারি পটাশিয়াম ফলস। ডায়েটারি পটাশিয়াম হলে প্লাজমাতে পটাশিয়াম বাড়বে, পটাশিয়াম হচ্ছে ইনফ্লাক্স হবে, সেলের ভিতরে ঢুকবে, বাইরে আসবে না। ইনসুলিন ডিফিসিয়েন্সি ট্রু হবে। আমরা জানি ইনসুলিন কি করে, গ্লুকোজকে সেলের ভিতরে ঢুকায়, যখন গ্লুকোজকে সেলের ভিতরে তখন সে সাথে করে একটা পটাশিয়াম কেউ নিয়ে যায়। তাহলে ইনসুলিন ডিফিসিয়েন্সি হচ্ছে কি করবে, যদি ইনসুলিন ডিফিসিয়েন্সি, তাহলে উল্টাটা হবে, অর্থাৎ সেল থেকে বেরিয়ে আসবে পটাশিয়াম, গ্লুকোজও বেরিয়ে আসবে, আবার হচ্ছে পটাশিয়ামও বেরিয়ে আসবে। তারপর হচ্ছে র্যাপডোমায়োলোসিস ট্রু। র্যাপডোমায়োলোসিস হচ্ছে মানে হচ্ছে আমাদের যে মাসেল আছে, মাসেল ডিস্ট্রাকশনকে বলা হয় র্যাপডোমায়োলাইসিস। আমরা জানি মাসেল সেল, মাসেল তো হচ্ছে ডিস্ট্রাকশন, মানে সেলগুলো মাসেল সেলগুলো ডিস্ট্রাকশন হবে। তো মাসেল সেল ডিস্ট্রাকশন হলে কি হবে, পটাশিয়াম বাড়বে। আমরা জানি সেলের ভিতরে পটাশিয়াম থাকে, যে কোনো সেলুলার ডিস্ট্রাকশন হচ্ছে পটাশিয়াম বাড়বে, তাহলে র্যাপডোমায়োলাইসিস পটাশিয়াম। পটাশিয়াম কন্টেইন আইভি ফ্লুইড ইনফিউশন ফলস। যদি আইভি ফ্লুইড ইনফিউশন দেন পটাশিয়াম কন্টেইন, তাহলে হচ্ছে কি হবে, প্লাজমা পটাশিয়াম বাড়বে। প্লাজমা পটাশিয়াম বাড়লে এটা কি হবে, সেলের ভিতর পটাশিয়াম ঢুকবে, সেলের বাইরে আসবে না।
ঠিক আছে, তাহলে এই কন্ডিশন গুলো কোনটাতে প্লাস হয়ে গ্লুকাগন বা ইনসুলিন ডিফিসিয়েন্সি। তারপর হচ্ছে ইসিএফ হাইপার, মানে ইসিএফ এ যদি পটাশিয়াম বেড়ে বেড়ে যায়, অর্থাৎ ইসিএফ হাইপার অসমোলারিটি। একিউট পটাশিয়াম ডিফিসিট। তারপর হচ্ছে এসিডোসিস, আলফা এগোনিস্ট, বিটা ব্লকার। ইসিজি চেঞ্জ ইন হাইপার ক্যালেমিয়া। এই যে ইসিজি চেঞ্জ কি কি হয়? হাইপার হাইপোক্যালেমিয়া আর হচ্ছে আমাদের হাইপার ক্যালেমিয়া। এই যে হাইপোক্যালেমিয়া ইনক্রিজ অ্যামপ্লিটিউড অফ পিওএফ, prominent UI, prolonged PR interval, prolonged QT interval, S revision T inversion। তাহলে হাইপোক্যালেমিয়াতে এগুলো ডেভেলপ করা। আর হাইপারক্যালেমিয়াতে হচ্ছে টল পিক টি ওয়েভ থাকে, তার হচ্ছে ডিপ্রেসড এসটি সেগমেন্ট, ওয়ার্ডেনিং অফ দ্য কিউআরএস সেগমেন্ট, তারপর হচ্ছে প্রলং পিআর ইন্টারভ্যাল, ওয়াইড ফ্ল্যাট পি ওয়েভ, ডিক্রিজ আর ওয়েভ অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে হাইপারক্যালেমিয়াতে ডেভেলপ করে। তাহলে অপশন গুলো দেখি, লস অফ পি ওয়েভ ট্রু হবে, টল টি টল পিক ট্রু হবে, কিউআরএস কমপ্লেক্স ন্যারোড ফলস হবে, এটা হচ্ছে ওয়াইড হবে, প্রমিনেন্ট ইউ ফলস, কিউআরএস কমপ্লেক্স ওয়াইড এন্ড ট্রু। তাহলে হাইপারক্যালেমিয়াতে কি হয়, এটা হচ্ছে একদম একটু ভালো করে পড়ুন, পরীক্ষা প্রায় আসে। বুঝে অনেক সময় বুঝে মনে রাখা যায় না, বা হচ্ছে আমরা একটু কম বুঝে এসেছি, কিন্তু হচ্ছে তাইলে এগুলো একটু মুখস্থ করে রাখতে হবে। কমপ্লিকেশন অফ দ্য হাইপোক্যালেমিয়া ইনক্লুড, হাইপোক্যালেমিয়াতে কি 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 হয়? কার্ডিয়াক অ্যারেস্ট হবে, ট্রু। আমরা জানি হচ্ছে ওই যে রিপোলারাইজেশন হচ্ছে পটাশিয়াম হেল্প করে, পটাশিয়াম না থাকলে রিপোলারাইজেশন হবে না, নর্মাল রিপোলারাইজেশন, অর্থাৎ কার্ডিয়াক যে হচ্ছে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল ঠিকঠাক মতো হবে না। তার মানে হচ্ছে হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া দুইটাতে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল যেটা, এটা ঠিকঠাক মতো হবে না, কার্ডিয়াক অ্যারেস্ট হবে এবং এরিথমিয়া হবে, তারপর মায়ালজিয়া হবে। ঠিক আছে, মাসেল পেটিক হয়ে যাবে, মাসেল পেইন হবে। ঠিক আছে, আমরা জানি স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেলের যে নর্মাল যে অ্যাকশন পটেনশিয়াল আছে, অ্যাকশন পটেনশিয়াল রিপোলারাইজেশনে পটাশিয়াম হেল্প করে। এই কারণে হাইপো এবং হাইপার ক্যালেমিয়া দুইটাতে এই কন্ডিশন গুলো ডেভেলপ করে, তাহলে তিনটাই ট্রু হবে। রেসপিরেটরি মাসেল হাইপার অ্যাক্টিভিটি, ফলস, হাইপার অ্যাক্টিভিটি হবে। তারপর হচ্ছে ডিক্রিজ গাট মোড, এটা ট্রু হবে। প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে, এখানে প্যারালাইটিক আইলিয়াস, অপশন ই হচ্ছে ট্রু হবে, প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। তারপর হচ্ছে কনসিকুয়েন্স অফ দ্য হাইপোক্যালেমিয়ার কনসিকুয়েন্স গুলো একটু দেখবেন ভালোভাবে। কজ অফ দ্য হাইপার নাট্রিমিয়া ইন দ্য বডি, বডিতে হাইপার নাট্রিমিয়ার কি কি? ইনফেকশন দ্য হাইপোটোনিক স্যালাইন, হাইপোটোনিক যদি স্যালাইন অর্থাৎ সল্ট ফ্রি স্যালাইন যদি দিতে, তাহলে হাইপোনাট্রিমিয়া, ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া হবে। ঠিক আছে, হাইপারনাট্রিমিয়া হবে না, অর্থাৎ হচ্ছে যেটুকু আছে এটা আরো ডাইলেট করে ফেলবে, অর্থাৎ হাইপোনাট্রিমিয়া, অসমোলারিটি কমে যাবে, হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করবে। সিভিয়ার ডায়রিয়া, ট্রু। সিভিয়ার ডায়রিয়া যদি হয় সোডিয়াম লস হবে, ঠিক আছে, কিন্তু সোডিয়ামের তুলনায় ওয়াটার বেশি লস হবে, এই কারণে হচ্ছে অসমোলারিটি বাড়বে। ঠিক আছে, অসমোলারিটি বাড়বে, অর্থাৎ হচ্ছে আমাদের হাইপারনাট্রিমিয়া ডেভেলপ করবে, ট্রু। সল্ট লুজিং নেফ্রোপ্যাথি, ট্রু। এটা তো ওই যে হাইপারটোনিক হাইপোভোলমিয়া ডেভেলপ করে সল্ট লুজিং নেফ্রোপ্যাথিতে, সিভিয়ার ডায়রিয়া দুইটাতে, এ কারণে হচ্ছে হাইপারনাট্রিমিয়া ডেভেলপ করে। সিয়াদ, সিয়াদে কি হয়? এডিএইচ ইনএপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন, এডিএইচ কি করে? ওয়াটার ধরে রাখে বডিতে, ওয়াটার ধরে রাখলে কি হাইপোনাট্রিমিয়া, ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করবে। ঠিক আছে, তারপর হচ্ছে একিউট রেনাল ফেলিউর, একিউট রেনাল ফেলিউর হলে কি হবে? সোডিয়াম ঠিকঠাক মতো রিঅ্যাবজর্পশন হবে না, এবং হচ্ছে বডি কি করবে? ওয়াটার অ্যাক্সিডেট করতে পারবে না ঠিকঠাক মতো, তার মানে ওয়াটার রিটেনশন হবে, আবার এদিক দিয়ে সোডিয়ামও রিঅ্যাবজর্পশন হবে না, তার মানে হচ্ছে আমাদের সোডিয়াম কমে যাবে, বডিতে সোডিয়াম কমে যাবে, আবার ডাইলিউশন হাইপোনাট্রিমিয়াও ডেভেলপ করবে। ঠিক আছে, অপশনই হচ্ছে ফলস হবে। তাহলে হচ্ছে এই যে হাইপোটোনিক হাইপারবোলমিয়া যে কন্ডিশন গুলো আছে, হাইপারটোনিক হাইপোভোলমিয়া যে কন্ডিশন গুলো আছে, এই কন্ডিশন গুলোতে হচ্ছে হাইপারনেট্রিমিয়া হয়, এই কন্ডিশন গুলোতে হচ্ছে হাইপারনেট্রিমিয়া হয়, এটা মনে রাখবেন। হাইপারটোনিক হাইপোভোলমিয়ার কন্ডিশন গুলোতে হচ্ছে আমাদের কি হবে? হাইপারনেট্রিমিয়া হবে। হাইপোক্যালসিমিয়া কজেস, তাহলে হাইপোক্যালসিমিয়া হলে কি কি হবে? আমরা জানি টিটেনি হয়। হাইপোক্যালসিমিয়া, ক্যালসিয়াম কি করে? ওই যে নর্মাল সেলে হচ্ছে কি করে, এটা গার্ড হিসেবে থাকে যাতে সোডিয়াম বেশি না ঢুকতে পারে। সোডিয়াম বেশি ঢুকলে কি বেশি বেশি ডিপোলারাইজেশন হবে, বেশি বেশি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করে, অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি হবে মাসেলের। তাহলে ক্যালসিমিয়া যদি না থাকে, ক্যালসিয়াম যদি না থাকে, তার মানে হচ্ছে সোডিয়াম বেশি ঢুকবে সেলের ভিতরে, তার মানে হচ্ছে ডিপোলারাইজেশন বেশি হবে, হাইপার অ্যাক্টিভিটি হবে, তাহলে টিটানি ডেভেলপ করবে। ঠিক আছে, টিটানি কি? হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য মাসেল।
টিটেনি ডেভেলপ, ডিপ্রেশন ইন দ্য নার্ভাস সিস্টেম, ফলস, হাইপার এক্সাইটেবিলিটি ডেভেলপ করবে, হাইপার ক্যালসিয়াম ডিপ্রেশন ডেভেলপ করে, ডিপ্রেশন মানে হচ্ছে এখানে সোডিয়াম ঢুকতে পারবে না হাইপার ক্যালসিয়ামিয়াতে, তখন হচ্ছে হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়াল ঠিকঠাক মতো হবে না, তখন হচ্ছে ডিপ্রেশন ডেভেলপ করবে। আর হাইপোক্যালসিয়ামিয়াতে সোডিয়াম বেশি ঢুকবে, অর্থাৎ এক্সাইটেবিলিটি ডেভেলপ করবে, ডিফ্লোরেশন বেশি হবে এখানে। নার্ভাস সিস্টেম এক্সাইটমেন্ট, ট্রু, হাইপোক্যালসিয়ামিয়াতে এক্সাইটমেন্ট হবে। কনস্টিপেশন, না হাইপোক্যালসিয়ামিয়াতে কনস্টিপেশন হবে না, ফলস হবে। ল্যাক অফ অ্যাপাটাইট, এটাও ফলস হবে। এটা এই দুইটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়ার ফিচার। এটা ক্লিয়ারলি মনে রাখবেন, হাইপার ক্যালসিমিয়াতে হচ্ছে কি হয়, স্মুথ মাসেল, ক্যালসিয়াম কি করে, স্মুথ মাসেল কন্ট্রাকশন করে, স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে, তাইলে হচ্ছে আমাদের গাটের স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে, তার মানে কনস্টিপেশন হবে হাইপার ক্যালসিমিয়াতে। আর হচ্ছে গাটের স্মুথ মাসেল যদি কন্ট্রাকশন করে স্টোমাকের, তাহলে কি হবে, এখানে বেশি বেশি অ্যাসিড সিক্রেশন হবে, বেশি বেশি অ্যাসিড সিক্রেশন হলে কি হবে, পেপটিক আলসার ডেভেলপ করবে। ঠিক আছে, পেপটিক আলসার ডেভেলপ করবে, ভমিটিং হবে, তারপর হচ্ছে অ্যাপাটাইট লস হয়ে যাবে পেপটিক আলসারের কারণে। ঠিক আছে, তাহলে কনস্ট্রিকশন এবং কনস্টিপেশন এবং হচ্ছে ল্যাক অফ দা অ্যাপাটাইট হচ্ছে কার ফিচার, এটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়ার ফিচার। ঠিক আছে, আর স্কেলেটাল মাসেলের এক্সাইটমেন্ট বা হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে হাইপোক্যালসিমিয়ার ফিচার। আর স্মুথ মাসেল হচ্ছে এটা কোন কি করে, মাসেল কন্ট্রাকশন করে, ক্যালসিয়াম কি করে, স্মুথ মাসেলে কন্ট্রাকশন করবে, অর্থাৎ হাইপার ক্যালসিয়ামতে স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। তাহলে কনস্টিপেশন এবং ল্যাক অফ দ্য অ্যাপাটাইট হচ্ছে আমাদের হাইপার ক্যালসিমিয়ার ফিচার, যেহেতু হাইপার ক্যালসিয়ামে কি করুম, স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে। ঠিক আছে, তাহলে হাইপোক্যালসিয়ামের ফিচার গুলো ভালো করে দেখবেন এখানে। মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নর্মাল অ্যানায়ন গ্যাপ, তো মেটাবলিক অ্যাসিডোসিস, নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে, আর হাই অ্যানায়ন গ্যাপ, এই দুইটাই পরীক্ষায় আসে বেশি। তো হাই অ্যানায়ন গ্যাপ মনে রাখবেন, সহজ কথা হচ্ছে যেখানে হচ্ছে বডিতে নেট অর্গানিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, যেমন হচ্ছে বা হচ্ছে কেউ যদি অর্গানিক অ্যাসিড কনজাম্পশন করে, তাহলে হচ্ছে অ্যানায়ন গ্যাপ বাড়বে। যেমন আছে দেখেন ডায়াবেটিক কিটোএসিডোসিস, অর্থাৎ কিটোন বডি বাড়বে। ঠিক আছে, কিটোএসিডোসিসে কিটোন বডি, ল্যাকটিক অ্যাসিডোসিস ল্যাকটেট বাড়বে, অর্গানিক অ্যাসিড বাড়তেছে এখানে। ঠিক আছে, অর্গানিক অ্যাসিড, তারপর এসপিরিন পয়জন না, এক্সোজেনাস, এসপিরিন হচ্ছে কি, মিথানল, ইথাইল গ্লাইকোল, এগুলো হচ্ছে অর্গানিক অ্যাসিড, অর্গানিক সাবস্টেন্স। তাহলে অর্গানিক অ্যাসিড গুলো যদি ঢুকে, তাহলে সৎ কথা, অর্গানিক অ্যাসিড যদি বাড়ে, তাহলে হচ্ছে আমাদেরকে এনআইএন গ্যাপ বাড়বে। তাহলে অর্গানিক অ্যাসিড, সিম্পল ওয়ার্ড অর্গানিক অ্যাসিড দিয়ে মনে রাখবেন, এনআইএন গ্যাপ বাড়বে। ঠিক আছে, আর ইনঅর্গানিক অ্যাসিড যদি বাড়ে, তাহলে হচ্ছে আমাদের এনআইএন নর্মাল থাকে, যেমন ইনজেকশন ইনফিউশন অফ দ্য ইনঅর্গানিক অ্যাসিড, যেমন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো যদি ইনজেকশন করে কেউ, তাহলে হচ্ছে কি হবে, আমাদের এনএনএ বাড়বে। আর গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বাইকার্বনেট লস, আর একটা হচ্ছে আরটিএ, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, তাহলে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন হচ্ছে এনআইএন গ্যাপ নর্মাল থাকবে। আর বাইকার্বনেট কখন লস হবে, যদি হচ্ছে সিভিয়ার ডায়রিয়া হয়, তারপর হচ্ছে স্মল বাউল ফিস্টুলা, অর্থাৎ স্মল বাউল বা লার্জ বাউলে যদি কোনো প্যাথোলজি ডেভেলপ করে, তখন হচ্ছে বাইকার্বনেট বেশি লস হয়। ঠিক আছে, তাহলে ওই কন্ডিশন গুলো হচ্ছে এনআইএন গ্যাপ কি হবে, বাড়বে। তাহলে এনএন গ্যাপ নর্মাল থাকবে। তাহলে এনএন গ্যাপ বাড়বে কখন, সহজ কথা হচ্ছে আমাদের যদি অর্গানিক অ্যাসিড, বডিতে অর্গানিক অ্যাসিড বেড়ে যায়, বা অর্গানিক অ্যাসিড যদি আমরা ইনজেকশন করি, তাহলে হচ্ছে আমাদের এনএন গ্যাপটা বাড়বে, এটা দিয়ে মনে রাখবো। আর এনএন গ্যাপ নর্মাল থাকবে কখন, যদি ইনঅর্গানিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা এইচসিএল যদি বাড়ে। এছাড়া কি হয়, বাইকার্বনেট যদি কমে যায়, এছাড়া কি হয়, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। তাহলে তিনটা কথা মনে রাখবেন, আর এখানে একটা একটা কথা দিয়ে হয়ে যাবে, অর্গানিক অ্যাসিড শেষ। তাহলে ডায়াবেটিক কিটোএসিডোসিস, এটা ট্রু হবে, ফলস হবে, নরমাল না, এখানে কিটোএসিড বাড়বে, যেহেতু অর্গানিক অ্যাসিড বাড়বে এখানে। মিথানল পয়জনিং, মিথানল হচ্ছে একটা কি অর্গানিক অ্যাসিড, তাহলে এটাও ফলস হবে, এখানে এনএনকে বাড়বে। রেনাল টিউবুলার অ্যাসিড ট্রু হবে, ইনঅর্গানিক অ্যাসিড ইনজেকশন ট্রু হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস ফলস হবে, ল্যাকটিক অ্যাসিড অর্গানিক সাবস্টেন্স, তো হচ্ছে এটা বাড়লে হচ্ছে এনএনকে বাড়বে। তাহলে আমরা অর্গানিক অ্যাসিড বাড়লে হচ্ছে আমাদের এনএনকে বাড়ে, এটা দিয়ে মনে রাখবো শেষ। রিগার্ডিং রিসিডুয়াল ভলিউম, রিসিডুয়াল ভলিউম জিনিসটা কি, এটা হচ্ছে আপনি ফোর্সফুল এক্সপাইরেশনের পরে, ফোর্সফুল এক্সপাইরেশনের পরে যে ইয়ারটা আমাদের লাংসে থেকে যাবে, এটা হচ্ছে আমাদের কি, রিসিডুয়াল ভলিউম। রিসিডুয়াল ভলিউমের পরিমাণ কত, 1200 ml। এটা কি করে, লাংসকে হচ্ছে কলাপস হওয়া থেকে বিরত রাখে, বা লাংসের কলাপস প্রিভেন্ট করে। ঠিক আছে, তাহলে মেজার বাই স্পাইরোমেট্রি ফলস। এই যে রিসিডুয়াল ভলিউম হচ্ছে স্পাইরোমেট্রি দ্বারা মেজার করা যায় না।
ঠিক আছে, 1300 ml ফলস, এটা হচ্ছে 1200 ml ইনকেস ইন ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজ। অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ যদি কোনো ডিজিজ হয় তাহলে হচ্ছে রেসিডুয়াল ভলিউম বাড়বে। কারণ হচ্ছে আমরা রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে কি, যেটা হচ্ছে লাংসে থেকে যায়, যে ভলিউমটা হচ্ছে লাংসে থেকে যায় ফোর্সফুল এক্সপাইরেশনের পরে, এটাই হচ্ছে আমাদের হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তাহলে অবস্ট্রাকটিভ ডিজিজ কি হবে, যেমন হচ্ছে সিওপিডি, তারপর হচ্ছে এমপাইসেমা, ব্রঙ্কিয়েক্টেসিস, এগুলোতে হচ্ছে কি হয়, অ্যালভিওলাই যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, অ্যালভিওলাই ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ফলে হচ্ছে এগুলো ডাইলেট হয়ে যায়, ফলে ওখানে এয়ার বেশি আটকা পড়ে যাবে। এয়ার আটকা পড়ে যাওয়া মানে হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম বাড়বে। গ্যাস রিমেনিং ইন লাং আফটার ফোর্সফুল এক্সপাইরেশন, ট্রু। ফোর্সফুল এক্সপাইরেশনের পরে যে গ্যাসটা রয়ে রয়ে যায় এটাই হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। ডিক্রিজ ইন রেস্ট্রিকটিভ ডিজিজ, এটা হচ্ছে ট্রু। রেস্ট্রিকটিভ ডিজিজে কি হবে, কমে যাবে। রেস্ট্রিকটিভ ডিজিজে কি হয়, লাংসের ইলাস্টিসিটি বেড়ে যায়। ঠিক আছে, যেমন হচ্ছে ফাইব্রোসিস, ফাইব্রোসিস হলে কি হবে, তাহলে হচ্ছে কম্পার্টমেন্ট গুলা এলভিলার যে কম্পার্টমেন্ট গুলোর ভলিউম কমে যাবে, কম্পার্টমেন্ট গুলোর ভলিউম কমে গেলে ওখানে এয়ার কম থাকবে। ঠিক আছে, ফাইব্রোসিস যেটা, ফাইব্রোসিস হচ্ছে একটা রেস্ট্রিকটিভ ডিজিজ। তাহলে রেস্ট্রিকটিভ ডিজিজ হচ্ছে কমে যাবে আর অবস্ট্রাকটিভ ডিজিজ হচ্ছে বেড়ে যাবে, এটা মনে রাখবো। এবার গ্লোমেরুলার ফিল্ট্রেট, ডেভয়েড অফ সেলুলার এলিমেন্ট এক্সক্লুডিং আরবিএস, আরবিসি, ফলস, ইনক্লুডিং আরবিসি, ডেভয়েড অফ সেলুলার এলিমেন্ট ইনক্লুডিং আরবিসি, এখানে কোনো আরবিসি থাকবে না, ইয়াতে কোনো আরবিসি থাকে না, এটা ফলস হবে। হাইপারটোনিক, ফলস, এটা হচ্ছে আইসোটোনিক, এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারটা হচ্ছে আইসোটোনিক, পিএইচ হচ্ছে 4.5, ফলস, এটা হচ্ছে 7.4 থাকে। পিএইচ এটা ক্যাটাইন 5% গ্রেটার দেন প্লাজমা, ফলস। অ্যানায়নটা হচ্ছে 5% গ্রেটার, অ্যানায়ন ইজ 5% লেজার, ফলস, অ্যানায়ন হচ্ছে 5% গ্রেটার হবে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট, এটা আমরা একটু দেখি। ইট ইজ আইসোটোনিক টু প্লাজমা, ট্রু। অসমোলারিটি প্রায় প্লাজমার সমান, 280 থেকে 300 মিলি অসমোলার পার লিটার। তারপর ডেভয়েড অফ সেলুলার এলিমেন্ট ইনক্লুডিং আরবিসি, তো এটাতে কোনো সাধারণত কোনো সেলুলার এলিমেন্ট থাকে না এবং আরবিসিও থাকবে না, অবশ্যই আরবিসি থাকবে না। প্যাথোলজিক্যাল কন্ডিশন ছাড়া ফিজিওলজিক্যাল বা নর্মাল কন্ডিশনে আরবিসি থাকবে না। স্পেসিফিক গ্র্যাভিটি কত, পিএইচ 7.4, ব্লাডের কাছাকাছি। তারপর হচ্ছে অ্যালবুমিন কনসেন্ট্রেশন 0.2% অফ, হালকা একটু বেশি থাকে, 0.2% বেশি থাকে, এবং এটা হচ্ছে পরবর্তীতে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ দ্য অ্যানায়ন 5% গ্রেটার আর কনসেন্ট্রেশন ক্যাটায়ন 5% লেজার। ঠিক আছে, তাহলে এই এই জিনিসগুলো হচ্ছে ফিচারগুলো আমরা ভালো করে মুখস্থ করে নেব। তারপর হচ্ছে সারফেক্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রায় প্রতি বছর কোশ্চেন আসে। এখান থেকে যদি একটা টপিক পড়েন রেসপিরেটরি সিস্টেম থেকে, তাহলে 1 নাম্বার টপিক পড়েন হচ্ছে সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট দিয়ে বেশি কোশ্চেন আসে। তারপর অন্য অন্য টপিক, তারপর হচ্ছে ওই যে অক্সিহিমোগ্লোবিন কার্ভ, এগুলো থেকে কোশ্চেন বেশি আসে। তাহলে 1 নাম্বার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সারফেক্টেন্ট। ইনক্রিজ দ্য সারফেস টেনশন অফ দ্য সারফেক্টেন্ট, তাহলে কি এটা হচ্ছে লিপিড সাবস্টেন্স, এটা কি করে, লাংসের সারফেস টেনশন কমাই দেয়। সারফেস টেনশন কমাই দিলে হচ্ছে লাংস কলাপস হয় না, তারপর হচ্ছে লাংসের ওয়ার্কলোড কমাই দিবে সে। ঠিক আছে, তাহলে ইনক্রিজ সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড লাইনিং অ্যালভিলার ওয়াল, টু। অ্যালভিলার ওয়ালের কি হচ্ছে, সারফেস টেনশন কমে দেবে, কমাই দিলে কি হবে, লাংস কমপ্লায়েন্স বাড়ে, অর্থাৎ লাংসের এক্সপান্ডেবিলিটি, লাংসটা ভালোভাবে এক্সপান্ড হইতে পারে, কম কষ্ট কম ইফোর্ট ছাড়াই সে ভালোভাবে ইফোর্ট এক্সটেন্ড হইতে পারে, এক্সপান্ড হইতে পারে। ঠিক আছে, তাহলে ইনক্রিজ দ্য সারফেস টেনশন, ট্রু হবে। ইজ সিক্রেটেড বাই টাইপ 2, এটাও ট্রু। ফলস, এটা হচ্ছে ডিক্রিজ দ্য সারফেস টেনশন, ফলস। সারফেস টেনশনটা কমাই দেবে, সারফেস টেনশন কমাই দিলে হচ্ছে লাংসের এক্সপান্ডেবিলিটি বাড়বে। ঠিক আছে, তাহলে ওয়ার্কলোডও কমে যাবে। তাহলে ডিক্রিজ সারফেস টেনশন হবে, তারপর হচ্ছে ডিক্রিজ ওয়ার্কলোড অফ দ্য লাং, ফলস হবে। ইজ সিক্রেটেড বাই টাইপ 2 অ্যালভিলার এপিথেলিয়াল সেল, ট্রু হবে। আমরা জানি টাইপ 2 সেল থেকে আসে। ইনক্রিজ দ্য লাং কমপ্লায়েন্স টু, লাংসের এক্সপান্ডাবিলিটি বাড়াই দেয়, সারফেস টেনশন কমাই দিবে আর এক্সপান্ডাবিলিটি বাড়াই দিবে আর ওয়ার্কলোড কমাবে। ঠিক আছে, ইনক্রিজ ইন ফিটাল লাং ডিউরিং লাস্ট মান্থ অফ দ্য প্রেগনেন্সি, টু। এটা 28 উইকে হচ্ছে সিক্রেশন হওয়া শুরু হবে এবং লাস্ট মান্থের দিকে গিয়ে হচ্ছে, বা লাস্ট ট্রাইমাস্টারের দিকে আসে হচ্ছে আমাদের, লাস্ট মান্থের দিকে এসে হচ্ছে সিক্রেশন বেড়ে যাবে বা বাড়তে থাকবে আস্তে আস্তে। কজেস কলাপসিং অফ দ্য লাংস, লাংসে কলাপস হওয়া থেকে এটা বিরত রাখে, অর্থাৎ লাং কমপ্লায়েন্স বাড়ায়, কলাপস প্রিভেন্ট করে, ওয়ার্কলোড কমাই দিবে।
তাহলে সারফ্যাক্টেন্ট ভালোভাবে পড়বেন। এটা হচ্ছে লিপোপ্রোটিন সাবস্টেন্স, টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল থেকে আসে, 18 উইকে আসে। তারপরে এর কাজ কি? সারফেস টেনশন কমায় দেওয়া। সারফেস টেনশন কমায় দিলে কি হবে? লাংসের এক্সপান্ডাবিলিটি বাড়বে। এক্সপান্ডাবিলিটি বাড়লে লাংস কলাপস হবে না, কলাপস হওয়া প্রিভেন্ট করবে। এবং হচ্ছে কি, লাংসের ব্রিথিং এর যে ওয়ার্কলোড আছে, ওয়ার্কলোডটা কমায় দিবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়বে, এগুলোই বেশিরভাগ আসে। আর এটার হচ্ছে মেইন সাবস্টেন্স হচ্ছে লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন, ঠিক আছে, এই যেটা। অ্যাকশন অফ দ্য এন্ডোক্রাইন হরমোন অন দ্য রেনাল টিউবিউল ইনক্লুড, তাহলে কোন কোন হরমোন রেনাল টিউবিউলে কাজ করে এবং কোথায় কাজ করে? অ্যালডোস্টেরন ইনক্রিজ ওয়াটার রিজর্পশন ইন দ্য প্রক্সিমাল ফলস। অ্যালডোস্টেরন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, আর হচ্ছে কার্টিন ডাক্টে হচ্ছে আমাদের ইনক্রিজ করবে ওয়াটার রিঅ্যাবজর্পশন, নট প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ফলস হবে। ডিস্টাল টিউবুল ওয়াটার রিঅ্যাবজর্পশন ইজ ডিপেন্ডেন্ট অন প্রেজেন্স অফ এডিএইচ, ট্রু। সাধারণত ডিস্টাল টিউবুল এবং হচ্ছে আমাদের যে কালেক্টিং ডাক্ট, এই পার্টগুলো হচ্ছে আমাদের ওয়াটার অ্যাবজর্পশন নর্মালি করে না, অর্থাৎ ওয়াটারের প্রতি এরা হচ্ছে ইমপারমিয়েবল। এডিএইচ কি করে? এদের পারমিয়াবিলিটিটা বাড়ায় এবং ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে হচ্ছে ডিস্টাল টিউবুল হচ্ছে এডিএইচ ছাড়া ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, এটা ট্রু হবে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন দ্য ডিস্টাল টিউবুলার রিকোয়ার্স অ্যালডোস্টেরন, ট্রু। অ্যালডোস্টেরন কি করে? ডিস্টাল টিউবুল এবং হচ্ছে কালেক্টিং ডাক্টে হচ্ছে কি করে? ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে। ঠিক আছে, ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে, আর হচ্ছে পটাশিয়াম এইচ প্লাস আয়নকে এক্সক্রিয়েট করবে। প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ টিউবুলার এক্সক্রিয়েশন অফ দ্য ক্যালসিয়াম, ফলস। এক্সক্রিয়েশন না, টিউবুলার রিঅ্যাবজর্পশন বাড়াবে প্যারাথাইরয়েড হরমোন। আমরা জানি প্যারাথাইরয়েড প্লাজমা ক্যালসিয়াম বাড়ায়, তার মানে হচ্ছে আমাদের টিউবুলে এসে কি রিঅ্যাবজর্পশন বাড়াবে, নট এক্সক্রিয়েশন। কোথায় করবে এটা? ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সে হচ্ছে এক্সক্রিয়েশনটা বাড়ায়। আর আমাদের নর্মাল মানে প্যারাথাইরয়েড হরমোনের অ্যাকশন ছাড়া নর্মালি ক্যালসিয়ামের বেশিরভাগ অংশ, অর্থাৎ 65% হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হবে। বাকি যেটা থাকবে ওইটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের প্রভাবে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে এসে হচ্ছে আমাদের রিঅ্যাবজর্পশন হবে। তাহলে এই কথাটা একটু বুঝে মনে রাখতে হবে। তারপর হচ্ছে এডিএস অ্যাক্ট অন ডিসেন্ডিং লিম্ব অফ হ্যানলি, ডিসেন্ডিং লুপ অফ হ্যানলি, ঠিক আছে, এটা হচ্ছে কি ফলস হবে। এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলার, এটি হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলার কার্টিন ডাক্টের কাজ করে। আর হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্বে কিছুটা কাজ করে, থিক অ্যাসেন্ডিং না, ডিসেন্ডিং এ না, থিক অ্যাসেন্ডিং, অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড পার্টের যে সাথের যে পার্টটা লুপ অফ হ্যানলির, অর্থাৎ থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, ওইটাতে কিছু কাজ করে এডিএইচ। তাইলে হচ্ছে এখানে যে হরমোনের যে মানে অ্যাকশন গুলা, হরমোনের অ্যাকশন কোনটা কিভাবে পড়ে, নেট কথাটা হচ্ছে মাথায় ভালো করে মনে রাখবেন। এখানে সব লাইন বাই লাইন মনে রাখতে হবে না, বাট হচ্ছে নেট ইফেক্টটা কি, কোথায় কাজ করে, কি কি নেট ইফেক্টটা কি করতেছে, এটা হচ্ছে এক কথায় মনে রাখবেন। ঠিক আছে, এগুলো যেন মুখস্থ করতে না হয়, মাথায় যেন অটোমেটিক থাকে। এগুলো দিয়ে প্রচুর কোশ্চেন আসবে। আপনার এই টপিক্স না হয় অন্য টপিক্স থেকে কোশ্চেন আছে। দেখেন যে আপনার প্যাথোলজিতে, ওরাল প্যাথোলজিতে, মানে এই এই কনসেপ্ট দিয়ে দেখবেন যে কোশ্চেন আসতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক। তাহলে এখানে হচ্ছে নেট ইফেক্টটা মনে রাখবেন, কোথায় কাজ করে কোন হরমোন, আর নেট ইফেক্টটা কি এটা মনে রাখবেন। সোডিয়াম রিটেনশন occur for several days after major surgery, অর্থাৎ মেজর সার্জারির পর সেভারাল ডে মানে কয়েকদিন পর্যন্ত হচ্ছে সোডিয়াম রিটেনশন হয়। এটা ট্রু। কেন? যদি মেজর কোনো সার্জারি হয় তাহলে কি হবে? আমাদের হাইপোভোলমিয়া ডেভেলপ করে। হাইপোভোলমিয়া যদি ডেভেলপ করে তাহলে কি হবে? এলডোস্টেরন আসবে, এডিএইচ আসবে। এগুলো কি করবো? ওয়াটার, এলডোস্টেরন কি করবো? ওয়াটার প্রিজার্ভ করবে, সাথে হচ্ছে আমাদের সোডিয়াম কেও কি করবে? রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে। তার মানে হচ্ছে নেট সোডিয়াম যেটা এটা বাড়বে, অর্থাৎ সোডিয়াম রিটেনশন হবে। ঠিক আছে, ট্রু হবে। অকার ইন রেসপন্স টু সিক্রেশন অফ দ্য এলডোস্টেরন বাট নট কর্টিকল, এটা ফলস। ইনক্রিজ দ্য সিভিয়ারিটি অফ দ্য এডিমিয়া, ট্রু। সোডিয়াম যদি রিটেনশন হয়, আমরা জানি সোডিয়াম কি করে? সল্ট বা সোডিয়াম ক্লোরাইড, সল্ট কি করে? ওয়াটার হোল্ড করে রাখে বডিতে। এগুলোর কাজ হচ্ছে ওয়াটার হোল্ড করে রাখা। সোডিয়াম সবসময় ওয়াটারকে ধরে রাখে, যে যখন রিঅ্যাবজর্পশন তখন ওয়াটারকে সহ রিঅ্যাবজর্পশন হয়। আর হচ্ছে সোডিয়াম যদি ধরেন বেশি থাকে প্লাজমাতে, তার মানে প্লাজমা অসমোলারিটি বাড়বে। প্লাজমা অসমোলারিটি যদি বাড়ে তাইলে হচ্ছে কি হবে? আমাদের সেলুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড কি হবে? ভাস্কুলার কম্পার্টমেন্টে আসবে, অর্থাৎ প্লাজমা ভলিউম বাড়বে।
ঠিক আছে, তাহলে তাহলে এই সিভিয়ারিটি অফ দ্য ইডিমা, তাহলে হচ্ছে সোডিয়াম যদি রিটেনশন হয় তাহলে ইডিমার সিভিয়ারিটিটা বেড়ে যাবে। ঠিক আছে। এক্সপান্ড ইন্টারসেলুলার ফ্লুইড ভলিউম ফলস, ইন্টারসেলুলার ফ্লুইড ভলিউম হচ্ছে কমে যাবে, যেহেতু হচ্ছে সোডিয়াম বেশি মানে হচ্ছে ভাস্কুলার কম্পার্টমেন্টে হচ্ছে আমাদের অসমোলারিটি বেশি, প্লাজমা অসমোলারিটি বেশি, প্লাজমা অসমোলারিটি বেশি হলে হচ্ছে ফ্লুইড হচ্ছে কোথা থেকে ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট থেকে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে চলে আসবে, তাহলে এটা হচ্ছে এক্সপান্ড হবে না, ফলস হবে। ইনক্রিজ সেন্ট্রাল ভেনাস প্রেশার টু, যেহেতু বডিতে কি নেট ইফেক্টটা হচ্ছে কি ওয়াটার বাড়তেছে, হাইপার বলমিয়া হতেছে, হাইপার বলমিয়া হইতেছে মানে হচ্ছে আমার কি ভেনাস প্রেশারও বাড়বে, সেন্ট্রাল ভেনাস প্রেশারও বাড়বে। ঠিক আছে। ওই যে সোডিয়াম সল্ট, সল্ট কি করে ওয়াটার হোল্ড করে রাখে, তার মানে ব্লাড প্রেশার বাড়ায়, ভেনাস প্রেশারও বাড়বে, সিস্টোলিক প্রেশারও বাড়বে, আর্টেরিয়াল প্রেশারও বাড়বে, আবার হচ্ছে আপনার ভেনাস প্রেশার দুইটাই বাড়বে, এই কারণে আমরা হচ্ছে কি করি সল্ট রেস্ট্রিকশন করে দিই। ইন কেস অফ দ্য ওয়াটার ডাইউরেসিস, তাহলে ওয়াটার ডাইউরেসিস ক্ষেত্রে ওয়াটার রিঅ্যাবজর্পশন ফ্রম সিটি ডিক্রিজ, ফলস হবে। ওয়াটার ডাইউরেসিসে হচ্ছে পিসিটিতে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা নর্মাল থাকবে। ঠিক আছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন পিসিটিতে নর্মাল হবে, বাট ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং টিউবুলে এডিএস কাজ করবে না। অর্থাৎ আপনি কোনো কারণে হচ্ছে ওয়াটার নর্মাল ওয়াটার যেটা মানে সল্ট ফ্রি ওয়াটার বেশি খাইছেন, নর্মাল ওয়াটারটা বেশি খাইছেন, তো নর্মাল ওয়াটার বেশি খাইলে আমার ভলিউম বাড়লো, ভলিউম বাড়লে কি হবে আমার এডি সিক্রেশন হচ্ছে কমে যাবে। তো এডি সিক্রেশন যদি কমে যায় তাহলে কি হবে, ওই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল আর হচ্ছে কালেক্টিং ডাক্টে হচ্ছে আমাদের কি করবে না, পারমিবিলিটিটা বাড়বে না, অর্থাৎ এখানে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, আর পিসিটিতে যে নর্মাল রিঅ্যাবজর্পশন ওটা নর্মালি হয়ে থাকবে। ঠিক আছে, নর্মাল অ্যামাউন্টে হবে। আর আর হচ্ছে কালেক্টিং ডাক্টে গিয়ে হচ্ছে আর ডিস্টাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে কি কি হবে না, রিঅ্যাবজর্পশন হবে না, ফলে হচ্ছে বেশি বেশি ওয়াটার বডি থেকে বের হয়ে যাবে, অতিরিক্ত ওয়াটার যেটা আছে এটা রিঅ্যাবজর্পশন হয়ে বের হয়ে যাবে, সহজ কথা। ইউরিন বিকাম হাইপোটোনিক, ট্রু, যেহেতু বেশি পরিমাণ সল্ট ফ্রি ওয়াটার খাইছি, বেশি পরিমাণ ইউরিন প্রডিউস হবে, হাইপোটোনিক হবে। মিনিমাল ইলেকট্রোলাইট লস, ট্রু, এখানে ইলেকট্রোলাইট কম লস হবে, লস হবে তবে খুবই সামান্য পরিমাণ, এখানে ওয়াটারটাই বেশি বের হয়ে যাবে, ইলেকট্রোলাইট যেটা আছে এটা নর্মালি পিসিডিতে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। ইসিএফ ভলিউম রিডিউস, ফলস, এখানে ইসিএফ ভলিউম রিডিউস হবে না, ওয়াটার ডায়ালিসিস ইসিএফ ভলিউম রিডিউস, ওয়াটার ডায়ালিসিস ইসিএফ ভলিউম যেটা আছে এটাই থাকবে, এখানে হচ্ছে প্লাজমা অসমোলারিটির কোনো হেল্পার হবে না, এখানে বডি কি করবে নর্মাল ফিজিওলজিক্যাল মেকানিজমে হচ্ছে আমাদের ওয়াটারটা অতিরিক্ত ওয়াটারটা বের করে দিবে। এডিএস অ্যাক্টিভিটি ডিক্রিজ টু, এডিএস অ্যাক্টিভিটি ডিক্রিজ হয় এই কারণে হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাকে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, কিন্তু পিসিটিতে নর্মাল রিঅ্যাবজর্পশন হয়। ঠিক আছে, এই যে ওয়াটার ডায়ালিসিস যদি কোনো কারণে অতিরিক্ত এক্সেসিভ ওয়াটার ইনটেক করেন তাহলে হচ্ছে এডিএস সিক্রেশন কমে যাবে, ডিক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন ফ্রম সিটি এবং সিডি এবং ডিসিটি, এই জায়গাগুলোতে ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে। ঠিক আছে, এবং ইউরিনারি ভলিউম এক্সিলেশন অফ দ্য লার্জ অ্যামাউন্ট অফ দ্য হাইপোটোনিক ইউরিন, তাহলে মেকানিজমটা একটু পড়বেন। দ্য ভ্যালোসিটি অফ দ্য ব্লাড ফ্লো ইজ ক্লোজ টু জিরো ইন অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিউরিং আর্লি ডায়াস্টল, এটা হচ্ছে ট্রু হবে। আর্লি ডায়াস্টল, আর্লি ডায়াস্টলের সময় কি হবে, অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে হচ্ছে প্রায় প্রায় জিরোর মতো ভ্যালোসিটি ডায়াস্টলের সময়, ডায়াস্টলের সময় অর্থাৎ আমার হচ্ছে এখানে ভেনাস প্রেশারটা বাড়বে, ভেনাস রিটার্ন হবে, এবং হচ্ছে ভেন্ট্রিকলে হচ্ছে আমাদের ব্লাড আসবে। তো এখানে তো হচ্ছে ভেন্ট্রিকল কি করবে না, কন্ট্রাকশন করবে না, তার মানে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে ভ্যালোসিটি কেমন প্রায় জিরো হবে, এটা ট্রু। হায়ার ইন ক্যাপিলারি দেন হচ্ছে আর্টারিয়ালস, ফলস, আর্টারিয়ালে বেশি থাকবে, হায়ার ইন আর্টারিজ দেন হচ্ছে আর্টারিয়ালস, ট্রু, আর্টারিতে আর্টারিয়ালস তুলনা, এটা হচ্ছে আমরা কিভাবে মনে রাখবো, ভ্যালোসিটিজ প্রপোর্শনেট টু ব্লাড ফ্লো অ্যান্ড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনেট টু হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে ভ্যালোসিটি তত কম হবে। আমরা জানি ক্যাপিলারিজ এর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া সবচেয়ে বেশি, তার মানে এখানে ভ্যালোসিটি হচ্ছে কম থাকবে, সবচেয়ে কম থাকবে। তাহলে ক্যাপিলারিজ তুলনা হচ্ছে আর্টারিওলে হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া কম, তার মানে আর্টারিতে হচ্ছে আমাদের ভ্যালোসিটি বেশি থাকবে। ঠিক আছে, তাহলে হায়ার ইন আর্টারিজ দেন আর্টারিওল, এটা ট্রু হবে। আর্টারিজের আর্টারির ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কি কম আর্টারিওলস এর তুলনায়, এই কারণে এখানে ভ্যালোসিটি বেশি। হায়ার ইন ভেনিউলস দেন হচ্ছে আর্টারিওলস, ফলস,
আর্টারিয়ালসে বেশি থাকবে ভেলোসিটি ভেনিউলের তুলনায়। ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ব্লাড ভেসেল। ট্রু। এই যে একটা ইয়ে আছে, সূত্র আছে, একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে মনে রাখবেন। ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু ব্লাড ফ্লো, আর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। তার মানে হচ্ছে আর্টারিজে বেশি হবে আর্টারিয়াল তুলনায়, আর্টারিয়ালসে ক্যাপিলারিজের তুলনায় বেশি হবে, ভেন্সে ভেনিউলসের তুলনায় বেশি হবে, আবার ভেনিউলসে ক্যাপিলারিজের তুলনায় বেশি হবে। সবচেয়ে কম ভেলোসিটি কোথায় তাইলে হচ্ছে আমাদের ক্যাপিলারিজে, যেহেতু ক্যাপিলারি ক্রস সেকশনাল এরিয়া সবচেয়ে বেশি থাকে। তাহলে এটা এভাবে একটু মনে রাখবেন, ঠিক আছে, একটু বুঝে মনে রাখবেন। ব্লাড প্রেশার ইজ দ্য প্রোডাক্ট অফ কার্ডিয়াক আউটপুট অ্যান্ড হার্ট রেট। তো এটা সবাই অনেকে ট্রু দিয়ে দিতে পারেন, এটা ফলস হবে। ব্লাড প্রেশার ইজ প্রোডাক্ট অফ দ্য কার্ডিয়াক আউটপুট অ্যান্ড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট, এবং এই কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে কি হয়, যায়, ওইটাই হচ্ছে আমাদের ব্লাড প্রেশার। অর্থাৎ আপনি যে পরিমাণ ব্লাড কার্ডিয়াক আউটপুট হার্টের যে কার্ডিয়াক আউটপুটটা তৈরি করলো, ওই আউটপুটটা হচ্ছে ইয়াতে গিয়ে আমাদের আর্টারি বা আর্টারিয়ালসে গিয়ে হচ্ছে যে পরিমাণ প্রেশার তৈরি করবে, ওইটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার। এবং ওই প্রেশারটা কার সাথে কার উপর নির্ভর করে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে। আর্টারি বা আর্টারিয়ালসের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট অফ কার্ডিয়াক আউটপুট অ্যান্ড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। মেনটেন নর্মালি বাই ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স। ট্রু। ব্যারোরিসেপ্টরটা তারপর উম, মাধ্যমে হচ্ছে ব্লাড প্রেশার মেনটেন হয়। ইনক্রিজ হয় অ্যালডোস্টেরন সিক্রেশন ইজ মোর। ট্রু। অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবসন বাড়ায় দিবে, সোডিয়াম ওয়াটার রিঅ্যাবসন বাড়ালে ব্লাড প্রেশার বাড়বে। ডিক্রিজ হয় মিন সার্কুলেটরি ফিলিং প্রেশার ইজ মোর। ফলস। মিন সার্কুলেটিং ফিলিং প্রেশার যদি বাড়ে, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট বাড়বে, ঠিক আছে, মিন সার্কুলেটিং ফিলিং প্রেশার বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়লে হচ্ছে আমাদের কি হবে, ব্লাড প্রেশারও বাড়বে, তাহলে এটা ইনক্রিজ হবে, ফলস হবে। মেজার্ড বাই অস্কালটেটরি মেথড। টু, আমরা যে ব্লাড প্রেশার অস্কালটেটরি মেথডে হচ্ছে আমরা মেজার করি। দেন দেখেন হচ্ছে যে ব্লাড প্রেশার কে কে ইনফ্লুয়েন্স, কার্ডিয়াক আউটপুট, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই দুইটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তারপর হচ্ছে হার্ট রেট বা হার্টের পাম্পিং অ্যাকশন বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, ব্লাড ভলিউম বাড়লে ব্লাড প্রেশারও বাড়বে। এজের সাথে রিলেটেড, সেক্সের সাথে রিলেটেড, বডি বিল্ডের সাথেও রিলেটেড, এক্সারসাইজ রিলেটেড, স্লিপ, পোস্চার, ইমোশন, ডাইজেশন। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। ডিউরিং ভেন্টিকুলার ডায়াস্টল, ভেন্টিকুলার ফিলিং ইজ মোস্ট রেপিড ইন ফার্স্ট থার্ড অফ দ্য ডায়াস্টল। ট্রু। ফার্স্ট থার্ডে হচ্ছে সবচেয়ে রেপিড ফিলিং হবে, ঠিক আছে, থার্ড ইয়াতে সবচেয়ে রেপিড ফিলিং হবে। ইজ অকার্ড অ্যাবাউট 80% বাই এট্রিয়াল কন্ট্রাকশন। ফলস। এট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে একদম লাস্ট লাস্ট ফিলিং ফেজ যেটা আছে, ওইটার সাথে হচ্ছে কোইন্স কোএক্সিস্ট করে, ঠিক আছে। তাহলে হচ্ছে এট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে ভেন্টিকুলার ফিলিং এর বা হচ্ছে ভেন্টিকুলার ডায়াস্টলের হচ্ছে লাস্ট যে ফেজটা আছে, লাস্ট ফিলিং ফেজের সাথে হচ্ছে কি করবে, কোএক্সিস্ট করবে, ঠিক আছে। তার মানে হচ্ছে ওখানে মাত্র 20% কন্ডাকশনের মধ্যে 20% ব্লাড আসবে, ভেন্টিকলে 20% ভেন্টিকল হচ্ছে ফিল হবে, আর বাকি 80% বা 70% বা 75% হচ্ছে আপনার হচ্ছে ভেন্ট্রিকুলার এট্রিয়াল ডায়াস্টলের সময় বা এট্রিয়াল কন্ট্রাকশনের আগেই হচ্ছে ফিল হয়ে যাবে। তাহলে এটা ফলস হবে। বিগিন ডিউরিং আইসোমেট্রিক রিল্যাক্সেশন অফ দ্য ভেন্টিকল। ফলস। এটা বিগিন হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজে। গিভস রাইজ টু থার্ড হার্ট সাউন্ড ইনসিডেন্ট। ট্রু। এখানে হচ্ছে যে রেপিড ফিলিং প্রেশার, হঠাৎ করে ব্লাড যখন ভেন্টিকুলে আসে তখন একটা সাউন্ড তৈরি করে, এটাকে বলা হয় থার্ড হার্ট সাউন্ড। গিভস এ কনসেপ্ট অফ দ্য প্রিলোড। ট্রু। অর্থাৎ ভেন্টিকুলার ডায়াস্টলের শেষ মুভমেন্টে, লাস্ট মুভমেন্টে ভেন্টিকুলার যে প্রেশারটা থাকে ওইটাই হচ্ছে আমাদের প্রিলোড, ঠিক আছে। অর্থাৎ যত বেশি ব্লাড ফিল হবে, যত বেশি ভেনাস রিটার্ন হবে, তত বেশি প্রিলোড বাড়বে, বুঝতে পারছেন। মানে হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টলের লাস্ট মুহূর্তে, অর্থাৎ ভেন্ট্রিকল পুরোপুরি ফিল হয়ে গেলে তখন যে লোডটা বা যা প্রেশারটা তৈরি হয় এটাই হচ্ছে প্রিলোড। অর্থাৎ ভেন্ট্রিকলের সিস্টলের আগে বা কন্ট্রাকশনের আগ মুহূর্তে যে প্রেশারটা থাকে ওইটা হচ্ছে প্রিলোড, বা হচ্ছে ডায়াস্টলের লাস্ট মুহূর্তে যে প্রেশারটা থাকে ওইটা হচ্ছে প্রিলোড। প্রিলোড যত বেশি হবে তত বেশি কার্ডিয়াক আউটপুট হবে।
তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এটা চারটা ফেজ আছে। একটা হচ্ছে প্রোটোডায়াস্টলিক, আইসোমেট্রিক, তারপর হচ্ছে ফার্স্ট রেপিড ফিলিং, রিডিউস ফিলিং ফেজ, আর হচ্ছে লাস্ট রেপিড ফিলিং। লাস্ট রেপিড ফিলিং যেটা আছে ওইটার সাথে হচ্ছে এট্রিয়াল কন্ট্রাকশনটা হচ্ছে কোএক্সিস্ট করে। ঠিক আছে, ওই সময় মাত্র 80%, 20% ব্লাড আসবে, আর বাকি 70 to 80% ব্লাডই হচ্ছে এট্রিয়াল কন্ট্রাকশনের আগে ভেন্ট্রিকুলার চলে আসবে, এট্রিয়াল ডায়াস্টলের সময় চলে আসবে। এই যে 70% ভেন্ট্রিকুলার ফিলিং অকার্স পেসিভলি ডিউরিং এট্রিয়াল ডায়াস্টল। ঠিক আছে, এট্রিয়াল ডায়াস্টলের সময় হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ফিল হবে। ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট আর, আচ্ছা এখানে দুইটা কিওয়ার্ডটা খেয়াল করতে হবে, একটা হচ্ছে ফ্যাক্টর রেগুলেটিং আর একটা হচ্ছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং। তো ফ্যাক্টর রেগুলেটিং হচ্ছে হচ্ছে আমরা জানি কার্ডিয়াক আউটপুট সমান হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইনটু হচ্ছে হার্ট রেট, এই দুইটা। তাহলে কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট, পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা, এগুলো এগুলো হচ্ছে আমাদের রেগুলেটর, আর এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স। তাহলে এগুলো হচ্ছে সরাসরি হার্টের যে কজগুলো, এগুলো হচ্ছে রেগুলেটর। যেমন হচ্ছে ফোর্স অফ দ্য কন্ডাকশন, ফোর্স অফ দ্য কন্ডাকশন বেশি হলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, ভ্যানাসিডেন্ট বেশি হলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, হার্ট রেট, স্ট্রোক ভলিউম, তারপর হচ্ছে যেসব কন্ডিশনে কার্ডিয়াক আউটপুট আমরা জানি, আহ, আমরা জানি হচ্ছে কার্ডিয়াক আউটপুট সমান হার্ট রেট ইন্টু হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম, হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তাহলে হার্ট রেট, স্ট্রোক ভলিউম, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বেশি হবে কার্ডিয়াক আউটপুট কমবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি, আর্টারির যে নর্মাল যে রেজিস্ট্যান্স, নর্মাল যে প্রেসারটা যেটার এগেনস্টে হার্ট পাম্প করে, ওইটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। অর্থাৎ আপনার নর্মাল অবস্থা ডায়াস্টলের সময় আর্টারিতে যে প্রেসারটা থাকে এটাই হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের বিরুদ্ধে হচ্ছে কি করে হার্ট পাম্প করে। ঠিক আছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বেশি হবে কার্ডিয়াক আউটপুট তত কম হবে। তাহলে রেগুলেটর কি কি আছে, ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট রেট, স্ট্রোক ভলিউম, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই চারটাও কিওয়ার্ড মনে রাখবেন, এগুলো হচ্ছে রেগুলেটর। আর ইনফ্লুয়েন্স কি, এগুলো হচ্ছে হার্টের বাইরের কজ, যেমন এজ, সেক্স, এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স করে। এক্সারসাইজ, টেম্পারেচার, প্রেগনেন্সি, স্লিপে কার্ডিয়াক আউটপুট কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ, এটা মনে রাখবেন। আর এক্সারসাইজ হচ্ছে মডারেট চেঞ্জ, টেম্পারেচার মডারেট চেঞ্জ ইন টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না। যদি টেম্পারেচার অনেক হাই চেঞ্জ হয় তখন হচ্ছে এটা চেঞ্জ হবে, এটা মনে রাখবেন। তাহলে এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স করে। হাইপোথাইরয়েডিজমিয়া, হাইপার ডাইনামিক কন্ডিশন যেগুলো, এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স করে। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, হার্ট রেট, স্ট্রোক ভলিউম আর ফোর্স অফ কন্ট্রাকশন, এগুলো হচ্ছে রেগুলেট করে। তো কোনটা ইনফ্লুয়েন্স করে কোনটা রেগুলেট করে এটা ভালো করে মনে রাখবেন। তাহলে ফোর্থ আর হচ্ছে ফলস হবে, এটা ইনফ্লুয়েন্স করে, ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে। আর ম্যানাসিজন ট্রু, এটা হচ্ছে রেগুলেটর, হার্টের হার্ট রিলেটেড কজ যেগুলো। এক্সারসাইজ ফলস হবে, তারপর হচ্ছে হার্ট রেট ট্রু হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স ট্রু হবে। আইসোমেট্রিক এক্সারসাইজ, তো আমাদের যে এক্সারসাইজ আছে এক্সারসাইজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আইসোমেট্রিক আর হচ্ছে একটা হচ্ছে ইন আইসোমেট্রিক বা নন আইসোমেট্রিক এক্সারসাইজ। আইসোমেট্রিক এক্সারসাইজ কোনটা, যেখানে হচ্ছে আপনার জয়েন্টের মুভমেন্ট, আপনি স্থির থাকবেন, জয়েন্টের কোনো মুভমেন্ট হবে না, বাট হচ্ছে আপনার মাসেল কন্ট্রাকশন হবে। অর্থাৎ আপনি কোনো একটা ভারী একটা কিছু তুল ইয়া দিয়ে ধরে রাখলেন, বাইসেপ মাসেল কন্ট্রাকশন, ওই যে ডাম্বেলিং করে, যে ডাম্বেলিং করলেন, করে ধরে রাখলেন, তাহলে আপনার হচ্ছে মাসেলটা কন্ট্রাকশন অবস্থায় যে এক্সারসাইজটা, ওটা হচ্ছে আইসোমেট্রিক। মাসেলটা কন্ট্রাকশন হবে কিন্তু এখানে জয়েন্টের কোনো মুভমেন্ট হবে না। ঠিক আছে, এটাকে বলা হয় আইসোমেট্রিক এক্সারসাইজ। তো আইসোমেট্রিক এক্সারসাইজে কি কি হয় একটু দেখি। এখানে হচ্ছে আইসোমেট্রিক আর আইসোমেট্রিক, হার্ট রেট বাড়বে, ফোর্স অফ কন্ডাকশন বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। ঠিক আছে, স্ট্রোক ভলিউম চেঞ্জ লিটল, মানে স্ট্রোক ভলিউমটা কম চেঞ্জ হবে, বাট চেঞ্জ হবে, বাড়বে। কিন্তু এখানে ডায়াস্টলিক প্রেসার, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা, এটা হচ্ছে ইনক্রিজ হবে। কিন্তু হচ্ছে নন আইসোমেট্রিক যেটা বা আইসোমেট্রিক বা ইন আইসোটোনিক এক্সারসাইজ যেটা, এটা তো হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। এটাই মেইন পার্থক্য বাকি এই দুইটার মধ্যে। এখানে হচ্ছে টোটাল, যেহেতু আপনার মাসেল কন্ট্রাকশন হচ্ছে, মাসেল কন্ট্রাকশন মানে হচ্ছে এখানে ভেসো কনস্ট্রিকশন হয়ে থাকবে, ভেসেল গুলো কনস্ট্রিক্ট হয়ে থাকবে, অর্থাৎ রেজিস্ট্যান্স বাড়বে। ঠিক আছে, কনস্ট্রিকশনের বিপক্ষে হচ্ছে আপনার হার্ট পাম্প করবে, তার মানে টোটাল রেজিস্ট্যান্সটা বাড়বে। আর ইন আইসোমেট্রিকে কি হবে, আপনার মাসেল যখন এক্সারসাইজ করবেন তখন হচ্ছে ভ্যাসোডাইলেশন হবে। আপনি যখন হচ্ছে ধরেন এক্সারসাইজ করলেন তখন হচ্ছে কি হবে, ওই
অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, ওখানে মেটাবলিজম বাড়বে, পটাশিয়াম বাড়বে, পটাশিয়াম বাড়লে তারপর অক্সিজেন ডিমান্ড বাড়বে, কার্বন ডাইঅক্সাইড বাড়বে, কার্বন ডাইঅক্সাইড তার পটাশিয়াম বাড়লে গিয়ে ভ্যাসোডাইলেশন হবে। ওখানে সরাসরি ভ্যাসোডাইলেশন হলে ওখানে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। কিন্তু এখন যখন আপনি হচ্ছে জয়েন্টের মুভমেন্ট হবে না, জাস্ট মাসেলটা কন্ট্রাকশন করে রাখবেন, তখন হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা হচ্ছে বেড়ে যাবে। আর ইনঅ্যাসিমেট্রিক হচ্ছে কমে যাবে, যেহেতু ভ্যাসোডাইলেশন হয়। এখানে ভ্যাসেল কি হয়, কনস্ট্রিকশন হয়, এই কারণে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বাড়বে, ইনঅ্যাসিমেট্রিক। ঠিক আছে, তাহলে হার্ট রেট ইনক্রিজ টু হবে, সিস্টোলিক প্রেশার ডিক্রিজ, ফলস সিস্টোলিক প্রেশার বাড়বে, ডায়াস্টোলিক প্রেশার ডিক্রিজ। তার হচ্ছে মিন প্রেশার ডিক্রিজ, ফলস এটা ইনক্রিজ হবে, হার্ট রেট ডিক্রিজ, হার্ট রেট বাড়বে। ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে ইনক্রিজ হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেহেতু ইনক্রিজ হয়। ডায়াস্টোলিক প্রেশারটা হচ্ছে কি, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, যেহেতু এখানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে, তাহলে এখানে ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে ডিক্রিজ হবে। সরি, ডায়াস্টোলিক প্রেশারটা হচ্ছে ইনক্রিজ হবে এখানে, ডায়াস্টোলিক প্রেশারটা ইনক্রিজ হবে। তাহলে এটা এখানে আনসারটা ভুল আছে এখানে। ডায়াস্টোলিক প্রেশারটা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেহেতু বাড়ে, তাহলে ডায়াস্টোলিক প্রেশারটা হচ্ছে কি হবে, এখানে ইনক্রিজ হবে। তারপর কার্ডিওভাস্কুলার চেঞ্জ টু মডারেট এক্সারসাইজ, মডারেট এক্সারসাইজ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়। কেন? ওই যে ভ্যাসোডাইলেশন হয়, আর আইসোমেট্রিক কি ভ্যাসোকনস্ট্রিকশন হয়, এই কারণে ডায়াস্টোলিক প্রেশার বাড়ে বা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে। ইনডায়াস্টোলিক ভলিউম কমে, ডায়াস্টোলিক প্রেশারও কমে, যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাওয়াতে হচ্ছে কি হয়, ডায়াস্টোলিক প্রেশার কমে যাবে। আর ইনসিস্টোলিক ভলিউম কমে যাবে, মানে হচ্ছে সিস্টোলের পরে, কন্ট্রাকশনের পরে যে ভলিউমটা থাকে হার্টে, ওইটাই হচ্ছে ইনসিস্টোলিক ভলিউম। তাহলে ইনসিস্টোলিক ভলিউম কমবে, কারণ হচ্ছে এখানে একদম কার্ডিয়াক আউটপুট অনেক বেশি হবে, এই কারণে সিস্টোলিক ভলিউমটা কমবে, আর সব হচ্ছে বাড়বে। তাহলে তিনটা কথা আলাদা করে মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট এটার জন্য। আর আইসোমেট্রিকের সাথে এটার পার্থক্য কি, এখানে হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যায়, ওখানে বাড়বে, যেহেতু ওখানে জয়েন্ট মুভমেন্ট হয় না, জাস্ট হচ্ছে মাসেল কন্ট্রাকশন হয়, মাসেল কন্ট্রাকশন হওয়ার কারণে ভ্যাসোকনস্ট্রিকশন হবে। রিগার্ডিং ফাংশন অফ দ্য কিডনি, গ্লাইকোজেনেসিস ফলস, গ্লাইকোজেনেসিস কিডনিতে হয় না, গ্লুকোনিওজেনেসিস হয়, ট্রু। হরমোনোজেনেসিস হয়, যেমন হচ্ছে রেনিন, তারপর ইরেথ্রোপয়েটিন এখানে প্রোডাকশন হয়, এই কারণে হচ্ছে এটা হরমোনোজেনেসিস হয়। অ্যামোনিয়া ডিটক্সিফিকেশন আমরা জানি, অ্যামোনিয়া ডিটক্সিফিকেশন হয় হচ্ছে এর মাধ্যমে। ভিটামিন বি মেটাবলিজম ফলস, এখানে ভিটামিন ডি মেটাবলিজম হয়, ডি না। তাহলে হচ্ছে কিডনির ফাংশন, বিশেষ করে এন্ডোক্রাইন ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে বলছি না সার্ফ, ইয়াতে সার্ফেক্টেন্ট বলবেন, আর এখানে হচ্ছে একটা ফাংশন টপিক্স আগে পড়লে সবচেয়ে এক নম্বর টপিক্স হচ্ছে এখানে হচ্ছে আমাদের এন্ডোক্রাইন ফাংশন, যেটা এটা পড়বেন, বা কিডনির ফাংশনটা পড়বেন ভালো করে। এটা থেকে প্রতি বছর কোশ্চেন আসে, একদম প্রতি বছর, একদম এটা লাইন বাই লাইন ধরে পড়বেন। সি টাইপ নাইট্রিউরেটিক পেপটাইড ইজ প্রেজেন্ট ইন, তো আমাদের এ টাইপ নাইট্রিউরেটিক এএনপি বা এ টাইপ, তারপরে যে বি টাইপ বিএনপি, তারপরে সি টাইপ নাইট্রিউরেটিক পেপটাইড, তিন ধরনের নাইট্রিউরেটিক পেপটাইড আছে। তো সিএনপি টা ব্রেইন, পিটুইটারি, কিডনি, ভাস্কুলার এন্ডোথেলিয়াম, হার্ট, সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। রিগার্ডিং কালেক্টিং টিউবস, পটাশিয়াম রিঅ্যাবsorption ইন হাইপোক্যালেমিয়া, bicarbonate in alkalosis, potassium reabsorption in hypokalemia, and bicarbonate excretion in alkalosis. True. কালেক্টিং ডাক্টে কি করে, এলডোস্টেরন কাজ করে, আমরা জানি কি এখানে কি কাজ করে, এলডোস্টেরন, এলডোস্টেরনের কাজ কি, এ হচ্ছে পটাশিয়াম রিঅ্যাবsorption বা এলডোস্টেরন কাজ করে, যদি কোনো কারণে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, তখন হচ্ছে এলডোস্টেরন পরিমাণ কমে যাবে। এলডোস্টেরন পরিমাণ কমে গেলে কি হবে, পটাশিয়াম এক্সক্রিয়েট হবে, সরি, পটাশিয়াম হচ্ছে আমাদের রিঅ্যাবsorption হবে। বুঝছো? সহজ কথা, আমরা যেটা মনে রাখবো এটা হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ কি, অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবসর্পশন বাড়ায় দিবে কালেক্টিং টিউবিউলে, আর হচ্ছে পটাশিয়াম এবং H প্লাস আয়নকে এক্সক্রিয়েট করবে, যে কোনো একটাকে এক্সক্রিয়েট করবে, H প্লাস এবং পটাশিয়াম আয়ন। কোনো কারণে যদি পটাশিয়াম বেড়ে যায় তাহলে অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি কমে যাবে,
অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি কমে গেলে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম যদি কোনো কারণে কমে যায়, কমে গেলে হচ্ছে আমাদের অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি কমে যাবে। অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি কমে গেলে হচ্ছে সোডিয়াম এক্সক্রিয়েট হবে, আর হচ্ছে পটাশিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ে যাবে। ঠিক আছে, একইভাবে বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন বাড়বে। তাহলে কালেক্টিং ডাকে হচ্ছে আমাদের পটাশিয়াম রিঅ্যাবজর্পশন বাড়বে এবং হচ্ছে বাইকার্বনেট এক্সক্রিয়েশন হবে অ্যালকালোসিসে, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ দ্য সোডিয়াম ক্লোরাইড 18%, 18% 1 to 8%। সিগ্রেশন অফ পটাশিয়াম ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম বাই অ্যালডোস্টেরন 2। অ্যালডোস্টেরন কি করবে? সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করবে আর পটাশিয়ামকে এক্সক্রিয়েট করে দিবে। Act as a fine tuner of the fine qualitative change in urinary excretion 2। এর ফাইন টিউনার হিসেবে কাজ করে, অর্থাৎ ইউরিনের যে যে ওয়াটারটা আছে, ওয়াটারটা সে রিঅ্যাবজর্পশন করে ফেলে এবং হচ্ছে একটা থিক কনসেন্ট্রেট ইউরিন তৈরি করে। তারপর হচ্ছে কজিং অ্যাসিডিফিকেশন অফ দ্য ইউরিন বাই এডিএইচ ফলস। অ্যাসিডিফিকেশন বাই অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি করে? H+ কে এক্সক্রিয়েশন করে। অ্যালডোস্টেরন H+ কে এক্সক্রিয়েশন করবে, সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করে ফেলবে। তার মানে H+ এক্সক্রিয়েশন হলে অ্যাসিডিটি বাড়বে ইউরিনের, তাহলে বাই অ্যালডোস্টেরন হবে। এই যে সিডির কাজ ফাইন টিউনার হিসেবে কাজ করে। রিঅ্যাকশন এডিএইচ মানে এটা ইউরিন ফরমেশন, রিঅ্যাকশন অফ দা সোডিয়াম ক্লোরাইড এন্ড সিক্রেশন অফ দা পটাশিয়াম অ্যালডোস্টেরন। ঠিক আছে, এই জিনিসগুলো পড়বেন। সোডিয়াম ক্যান বি ট্রান্সপোর্টেড অ্যাক্রস দা লুমিনাল মেমব্রেন অফ দা রেনাল টিউবিউল। কো ট্রান্সপোর্ট উইথ অর্গানিক সলিড ট্রু। সোডিয়াম অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট এগুলোর মাধ্যমে হয়। কাউন্টার ট্রান্সপোর্ট উইথ H+ ট্রু। সোডিয়াম H+ কাউন্টার ট্রান্সপোর্ট এর মাধ্যমে সোডিয়াম ট্রান্সপোর্ট হয়। থ্রো সোডিয়াম চ্যানেলের মাধ্যমে হয়, ট্রু। ট্রু হবে সোডিয়াম পটাশিয়াম এটি ফলস হবে। কাউন্টার ট্রান্সপোর্ট উইথ ক্যালসিয়াম ফলস। কাউন্টার ট্রান্সপোর্ট H+। এই যে সোডিয়াম কিভাবে রিঅ্যাকশন হয় দেখেন। সোডিয়াম এক্স ইম্পোর্টার, এক্স মানে হচ্ছে এখানে সোডিয়াম গ্লুকোজ, সোডিয়াম অ্যামিনো অ্যাসিড বা সোডিয়াম ফসফেট ট্রান্সপোর্টার মানে সিম্পোর্টার বা কো ট্রান্সপোর্টের মাধ্যমে হবে। সোডিয়াম H+ এন্টি ট্রান্সপোর্টার বা কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে হবে। ক্লোরিন ডিরাইভড সোডিয়াম রিঅ্যাকশন ভিয়া প্যারাসেলুলার রুট, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই চ্যানেলগুলোর মাধ্যমে হয়। সাইট অফ দ্য এডিএস অ্যাকশন ইজ ফলস। প্রক্সিমাল টিউবুলে কাজ করে না, সে হচ্ছে মেইনলি কাজ করে ডিসিটি এবং কালেক্টিং ডাক কালেক্টিং টিউবুলে, এগুলোতে কাজ করে। এছাড়া হচ্ছে ডিসিটির আগের যে অংশটা ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলিতেও সে কাজ করে। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে ট্রু হবে, অপশন ই হচ্ছে ট্রু হবে, বাকি সবগুলো ফলস হবে। লুপ অফ হ্যানলিতে লার্জলি লুপ অফ হ্যানলিতে কাজ করে না, বাসের একটা তো কাজ করে না, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কাজ করে না। সে মেইনলি কাজ করে ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং হচ্ছে কালেক্টিং ডাল কালেক্টিং টিউবুল। এছাড়াও ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলিতেও কাজ করে। হুইচ ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার অফ দ্য হাইপোনাট্রিমিয়া? হাইপোনাট্রিমিয়া হলে কি কি হয়? অ্যানোরেক্সিয়া ডেভেলপ করবে, ট্রু হবে। তো হাইপোনাট্রিমিয়া হলে কি হবে? আমাদের ভলিউম কমে যাবে, ভলিউম কমে যাবে। ভলিউম কম মানে হচ্ছে পেশেন্ট ভলিউম কমে গেলে হচ্ছে হার্ট বেশি বেশি কি করবে? কন্ট্রাকশন করবে, অর্থাৎ হার্ট রেট বাড়বে, ট্যাকিকার্ডিয়া হবে। মানে হচ্ছে টিস্যু পারফিউশন মেনটেন করার জন্য। ঠিক আছে, হাইপোনাট্রিমিয়াতে কি হবে? আমাদের ভলিউম কমে যাবে। আমরা জানি ওয়াটার সল্ট কি করে? ওয়াটার হোল্ড করে রাখে, যেহেতু এখানে সল্ট কমে গেছে তার মানে হচ্ছে আমাদের ওয়াটার হোল্ড করে রাখবে না, ওয়াটার ভলিউম কমে যাবে। ওয়াটার ভলিউম কমে গেলে হচ্ছে আমাদের কি হবে? ট্যাকিকার্ডিয়া হবে। তারপর কনফিউশন হইতে পারে, ট্রু। নর্মাল যে ব্রেনের যে সেলগুলো আছে, সেলগুলার যে নর্মাল ফাংশন মেনটেন হবে না। কারণ হচ্ছে কি হাইপোনাট্রিমিয়া হলে কি হবে? আমাদের ব্লাডের প্লাজমার অসমোলারিটি কমে যাবে। অসমোলারিটি কমে গেলে কি হবে? সেল থেকে, ব্রেন সেল থেকে বা সিএনএস থেকে হচ্ছে কি হবে? ব্লাড ফ্লুইড কি হবে? এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে চলে আসবে। ঠিক আছে, এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট সেলের ভিতর থেকে বাইরের দিকে চলে আসবে, অর্থাৎ কি হবে? আমাদের সিএনএস সেলগুলো কি হবে? শিঙ্কেজ হবে। শিঙ্কেজ হলে কনফিউশন ডেভেলপ করবে। হাইপারফ্লেক্সিয়া ফলস, হাইপোফ্লেক্সিয়া হবে, ডিফ্লোরাইজেশন কম হবে এখানে। তারপর হচ্ছে মাসেল ক্র্যাম্প, ট্রু। যে কোনো সোডিয়ামের অভাবে কি হবে? মাসেল ক্র্যাম্প করবে।
যেহেতু এখানে নর্মাল অ্যাকশন পটেনশিয়াল হবে না। এই ক্লিনিক্যাল কনসিকুয়েন্স গুলো কি কি আছে? সেলুলার ওভার হাইড্রেশন, হাইপোনাট্রিমিয়া, সেলুলার ডিউ টু সেলুলার ওভার হাইড্রেশন কারণে মোস্ট অফ দ্য ক্লিনিক্যাল ইফেক্ট অফ দ্য হাইপোনাট্রিমিয়া অকার ডিউ টু সেলুলার ওভার হাইড্রেশন। ড্রজিনেস হবে, তারপর হচ্ছে কনফিউশন, কনভালশন, স্টুপর, কোমা এন্ড ডেথ হবে। ঠিক আছে, তারপর হচ্ছে মাসেল ক্র্যাম্প হবে এখানে। আচ্ছা, হাইপোনাট্রিমিয়াতে কি হবে? হাইপোনাট্রিমিয়াতে হচ্ছে আমাদের প্লাজমার অসমোলারিটি কমে যাবে। প্লাজমা অসমোলারিটি কমে যাবে, অর্থাৎ এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টের অসমোলারিটি কম, আর হচ্ছে ইন্টারসেলুলার কম্পার্টমেন্টের অসমোলারিটি হচ্ছে বেশি। অর্থাৎ সিএনএস যে ব্রেন সেল যেগুলো, সেলের ভিতরে হচ্ছে অসমোলারিটি বেশি। তার মানে হচ্ছে আমাদের এখানে সেলের কম্পার্টমেন্টের বাইরে থেকে হচ্ছে ওয়াটার কোথায় চলে যাবে? সেলের ভিতরে চলে যাবে। অর্থাৎ সিএনএস এর বা নার্ভাস সিস্টেমের যে সেলগুলো আছে, সেলগুলোর ভিতরে হচ্ছে ফ্লুইড বেশি বেশি যাবে। ফলে হচ্ছে সেরেব্রাল ইডিমা ডেভেলপ করবে। আমি একটু ডিহাইড্রেশন বলছি, সেরেব্রাল ডিহাইড্রেশন না, ওভারহাইড্রেশন হবে বা সেরেব্রাল ইডিমা ডেভেলপ করবে। যেহেতু হচ্ছে সেলের বাইরে হচ্ছে আমাদের কি অসমোলারিটি কম, হাইপোনাট্রিমিয়া, অসমোলারিটি কম, তাহলে হচ্ছে কম অসমোলারিটি থেকে পানি বেশি অসমোলারিটির দিকে আসবে, অর্থাৎ সেলের ভিতরে আসবে। এখানে সেরেব্রাল ইডিমা ডেভেলপ করবে। এর কারণে ডজিনেস, কনফিউশন, কনভালশন এগুলা, কোমাডেট এগুলো ডেভেলপ করবে। ক্লিনিক্যাল ফিচার অফ দ্য হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়ার কি কি ক্লিনিক্যাল ফিচার আছে? কনফিউশন, ট্রু। হাইপোক্যালসিমিয়া যদি হয় তাহলে কি হবে? আমাদের বেশি বেশি অ্যাকশন, হাইপার এক্সাইটেবিলিটি ডেভেলপ করবে। ঠিক আছে, কনফিউশন ডেভেলপ করতে পারবে। তার হচ্ছে ল্যারিঙ্গোস্পাজম, ওই যে ল্যারিঙ্গোস কার্বোপ্যাটাল স্পাজম, টিটেনি, টিটেনি ডেভেলপ করবে, সহজ কথা স্পাজম হবে। হাইপার টেনশন, ফলস হাইপোটেনশন হবে এখানে। হাইপার টেনশন, হাইপোক্যালসিয়াম হাইপোটেনশন হবে। কারণ হচ্ছে আমরা জানি স্মুথ মাসল কন্ট্রাকশন করে হচ্ছে ক্যালসিয়াম। হাইপার ক্যালসিয়ামিয়াতে হচ্ছে স্মুথ মাসল কন্ট্রাকশন হবে। আর হাইপোক্যালসিমিয়াতে হচ্ছে স্কেলেটাল এবং কার্ডিয়াক মাসল যেগুলো, এগুলো হচ্ছে হাইপার এক্সাইটেবিলিটি ডেভেলপ করবে, টিটানি ডেভেলপ করবে হাইপোক্যালসিমিয়াতে। ঠিক আছে, তাহলে হাইপোক্যালসিমিয়াতে হাইপোটেনশন হবে, নট হাইপারটেনশন। মাসেল ফ্ল্যাসিডিটি, ট্রু। ফলস, মেসেডার ফ্ল্যাসিডিটি ফলস, এটা হচ্ছে টিটানিয়াম। মাসেল স্কেলেটাল মাসেল হাইপার অ্যাক্টিভিটি হবে। যেহেতু এখানে ক্যালসিয়াম কমে গেছে, তার মানে সেলের ভিতর সোডিয়াম বেশি ঢুকবে। স্কেলেটাল মাসেলের সেলের ভিতর সোডিয়াম বেশি ঢুকবে, সো এখানে মাসেলের অ্যাক্টিভিটি বাড়বে। মাসেলের অ্যাক্টিভিটি বাড়লে হচ্ছে মেসেডার হচ্ছে কি স্পাস্টিসিটি বাড়বে, অটোমেটাল স্পাজম হবে, তারপর হচ্ছে ল্যারিঙ্গিও স্পাজম হবে। এছাড়া কনফিউশনও ডেভেলপ করবে। আর স্মুথ মাসেলের ক্ষেত্রে মনে রাখবেন, স্মুথ মাসেল হচ্ছে ক্যালসিয়াম কি করে, আহ স্মুথ মাসেল কন্ট্রাকশন করে ব্লাডের স্মুথ মাসেল কন্ট্রাকশন করলে হাইপার টেনশন করবে সে, হাইপার ক্যালসিমিয়াতে। আর যদি ক্যালসিয়াম কমে যায় তাহলে স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে না। স্মুথ মাসেলের ক্ষেত্রে এটা মনে রাখবেন। আর স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে হচ্ছে হাইপার এক্সাইটেবিলিটি হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, ডিক্রিজ কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, তারপর হচ্ছে এসটিএন অকার্স, হাইপার। তাহলে এগুলো একটু বুঝে মনে রাখবেন। কমপ্লিকেশন কি কি? টিটানি হইতে পারে, বঙ্কোস্পাজম, মাসেল ক্রাম্প, কার্ডিয়াক ইরিটেবিলিটি, কার্ডিয়াক ব্রেডিকার্ডিয়া, হাইপোটেনশন। Which is not a feature special criterion on glomerular arteries. They are fenestrated. True. মানে এটা হচ্ছে স্পেশাল ক্রাইটেরিয়া, এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া, এটা ফেনেস্ট্রেটেড আর্টারি। তারপর হচ্ছে, তাহলে নটটা বাদ দিলে এটা হচ্ছে ট্রু। তারপর দে আর নট পারমিয়েবল অ্যাজ লাইক অ্যাজ ক্যাপিলারিজ অফ দ্য স্কেলেটাল মাসেল। ফলস, এটা হচ্ছে ফেনেস্ট্রেটেড। ফেনেস্ট্রেটেড মানে হচ্ছে পারমিয়েবিলিটি স্কেলেটাল মাসেল থেকে বেশি, স্কেলেটাল মাসেলের ক্যাপিলারি থেকে বেশি। স্মেল, স্কেলেটাল মাসেলের যে ক্যাপিলারি আছে এগুলো সোমাটিক ক্যাপিলারি বলা হয়। ওগুলোর কোনো ফেনেস্ট্রেশন থাকে না বা কোনো সাইনোসয়েড থাকে না। তো এগুলার হচ্ছে আপনার পারমিবিলিটি কম থাকে স্কেলেটাল মাসেলের। আর এটা যেহেতু ফেনেস্ট্রেটেড, এটার ইয়ে হচ্ছে বেশি থাকে। তারপর দে আর নট অনলি ক্যাপিলারি দেন দ্যাট ড্রেন আর্টারিয়ালস। ট্রু। এটা হচ্ছে এফারেন্ট আর্টারিয়ালস, ব্লাডা থেকে ব্লাড আসে, আইসা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসবে, আইসা হচ্ছে ইফারেন্ট আর্টারিতে চলে যাবে। তার মানে হচ্ছে আর্টারিয়াল, এফারেন্ট আর্টারিয়াল থেকে আইসা ইফারেন্ট আর্টারিয়ালে চলে যাচ্ছে ব্লাডটা। তার মানে
এফারেন্ট আটারি হলে হচ্ছে এটা ড্রেন করতে। সাইড প্রেসার ইজ 40 মিলিমিটার মার্কারি, ফলস হবে এটা হচ্ছে 60 মিলিমিটার মার্কারি। দে আর সিচুয়েটেড বিটুইন টু রেজিস্ট্যান্ট ভেসেল। ট্রু। রেজিস্ট্যান্ট ভেসেল কি? আটারিওলস। আটারিওলস হচ্ছে আমরা জানি কি রেজিস্ট্যান্ট ভেসেল। এফারেন্ট আটারিওলস এবং ইফারেন্ট দুইটা হচ্ছে রেজিস্ট্যান্ট ভেসেল। তার মানে দুইটা রেজিস্ট্যান্ট ভেসেলের মাঝখানে আছে। তাহলে এই অপশনটা হচ্ছে ট্রু। কিন্তু এখানে হচ্ছে যেটা ট্রু হবে এটা ইয়া অনুসারে আনসার দেওয়া হয়েছে যেটা ট্রু, কিন্তু নট থাকাতে যেটা ট্রু এটা ফলস হবে। ঠিক আছে, নটটা উঠে দিলে যেটা আছে এটাই আনসারে দেওয়া আছে এখানে। তাহলে নটটা বাদ দিয়ে কোনটা কোনটা ট্রু এটা পড়বেন। আর যদি নট থাকে তাহলে যেটা ট্রু ওটা ফলস দিবেন। হরমোন রিলেটেড টু ক্যালসিয়াম মেটাবলিজম। ক্যালসিয়াম মেটাবলিজমে কোন কোন হরমোন কাজ করে? মেইনলি কাজ করে প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি বা ক্যালসিট্রায়ল, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। এই তিনটা হরমোন হচ্ছে মেইন হরমোন। এছাড়া অন্যান্য হরমোন কাজ করে, যেমন হচ্ছে আমাদের গ্রোথ হরমোন, তারপর হচ্ছে ইনসুলিন, কর্টিসল। এগুলো হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমে কাজ করে। তাহলে প্যারাথাইরয়েড হরমোন ট্রু, রেনিন ফলস হবে, গ্লুকাগনের কোনো রুল নাই এখানে। ক্যালসিটার বা ভিটামিন D3 ট্রু হবে, ক্যালসিটোনিন কমায় ট্রু। এই তো, হাইপোক্যালসিয়ামে কোন কোন হরমোন কাজ করে? প্যারাথাইরয়েড হরমোন, তারপর হচ্ছে ক্যালসিট্রায়ল, ঠিক আছে, এছাড়া ভিটামিন D3, এছাড়া গ্রোথ হরমোন এগুলো হচ্ছে বাড়ায়। আর কমায় হচ্ছে ইনসুলিন কমায়, ক্যালসিটোনিন কমায়, আর হচ্ছে আমাদের কোর্টিসল। এই তিনটা হরমোন হচ্ছে প্লাজমা ক্যালসিয়াম কমাবে। ICC দিয়ে মনে রাখবেন। হুইচ অফ দ্য ফলোইং উড কজ দ্য ইনক্রিজ বোথ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অ্যান্ড রেনাল প্লাজমা ফ্লো? এটা হচ্ছে ডাইলেশন এফারেন্ট আর্টারিওল। অর্থাৎ এফারেন্ট আর্টারিওলের যদি ডাইলেশন হয় তাহলে হচ্ছে আমাদের রেনাল ফ্লো বাড়বে। অর্থাৎ গ্লোমেরুলার হচ্ছে আমার ব্লাড ফ্লো বাড়বে, এবং ফিল্ট্রেশন ব্লাড ফ্লো বাড়লে এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়বে, ফিল্ট্রেশন রেটও বাড়বে। ঠিক আছে, আর রেনাল প্লাজমা ফ্লো তো বাড়বেই। ঠিক আছে, আনসার হবে ডাইলেটেশন দ্য এফারেন্ট আর্টারিওলস। Approximately 80% phosphate is absorbed in proximal convoluted tubule. Phosphate reabsorption in proximal convoluted tubules. তাহলে phosphate reabsorption is due to the active co-transport with calcium ion. Is due to active co-transport with calcium, false. Is due to active co-transport with chloride, false হবে. Is due to passive diffusion down its electrochemical gradient. passive diffusion হবে না, এখানে হচ্ছে active transport হবে এখানে। Is inhibited by parathyroid hormone. ট্রু। প্যারাথাইরয়েড হরমোন মনে হচ্ছে এটা ইনহিবিট করে। এটা ট্রু হবে। ইজ ইনহিবিটেড বাই ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন ফসফেটের উপর কোনো কাজ নাই। প্যারাথাইরয়েড হরমোন কি করে? ইনহিবিট করে। তাইলে হচ্ছে এটা হলো অ্যাক্টিভ। ইট ইজ ডিউ টু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট উইথ সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়নের সাথে হচ্ছে সে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। তাহলে আনসার হচ্ছে ডি। ডিটা হচ্ছে ট্রু। এই যে সোডিয়াম এক্স ইম্পোর্টার, অর্থাৎ সোডিয়াম ফসফেট ইম্পোর্টার বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হবে এখানে। হুইচ বাফার ডাজ নট হ্যাভ সিগনিফিকেন্ট রোল ইন ব্লাড? এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া সাধারণত থাকে না। বাইকার্বনেট থাকে, হিমোগ্লোবিন থাকে, ফসফেট প্রোটিন চারটায় থাকে। অ্যামোনিয়া হচ্ছে ইউরিনে। অ্যামোনিয়া বাফার থাকে হচ্ছে ইউরিনে। এটা ব্লাডে বাইকার্বনেট, হিমোগ্লোবিন, ফসফেট আর প্রোটিন। মেইনলি হচ্ছে বাইকার্বনেট। ঠিক আছে, মেইনলি হচ্ছে বাইকার্বনেট, এটা মনে রাখবেন। আর ইউরিনে হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে মেইন। এছাড়া ফসফেটও থাকে, বাইকার্বনেট থাকে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর মেনটেনিং প্লাজমা অসমোলারিটি, এটা হচ্ছে প্লাজমা সোডিয়াম। 92% হচ্ছে প্লাজমা সোডিয়াম এবং ক্লোরাইড, অর্থাৎ সল্ট দিয়ে হয়। সোডিয়াম এবং ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 92% প্লাজমা অসমোলারিটি মেনটেন করে। তার মানে হচ্ছে মেইনলি হচ্ছে এখানে কি আছে? সোডিয়াম। আনসার হবে সোডিয়াম। সোডিয়াম ক্লোরাইড দিয়ে 92%। ঠিক আছে, তার মানে নিয়ার আউট 50% হচ্ছে সোডিয়াম দিয়ে হচ্ছে বা ক্লোরাইড দিয়ে হচ্ছে। এতে 92% হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিয়ে। ঠিক আছে, এটা ভালো করে পড়বেন। আর বাকি 8% হচ্ছে আদার প্রোডাক্ট। তো কলোয়েডাল প্রেশার রোল কত এখানে? 0.5%, মনে রাখবেন। আর আদার ক্রিস্টাল 7.5%। আর কলোয়েডের মধ্যে কে মেইনলি হচ্ছে অ্যালবুমিন।
All are true regarding diagnosis of the SIAD except low plasma mm, sodium concentration. যেহেতু সিয়াদে inappropriate এডিএস সিক্রেশন বেশি বেশি এডিএস সিক্রেশন, তার মানে হচ্ছে ভলিউম রিস্টোর হবে, মানে সে হচ্ছে ওয়াটার ধরে রাখবে, ওয়াটার ধরে রাখলে কি ডাইলিউশনাল হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করবে, অর্থাৎ লো সোডিয়াম প্লাজমা কনসেন্ট্রেশন হবে যেহেতু ওয়াটার বেশি। লো প্লাজমা অসমোলারিটি, ট্রু অসমোলারিটি কম হবে যেহেতু ওয়াটার ধরে রাখতেছে, ওয়াটার বেশি আমাদের ইয়ার তুলনায় ওয়াটারটা ধরে রাখতেছে সে। ক্লিনিক্যাল এভিডেন্স, ট্রু ক্লিনিক্যাল এভিডেন্স থাকতে হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল কন্টেক্সট থাকতে হবে, মানে এই ফিচারগুলো থাকতে হবে, লো প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেট, লো প্লাজমা অসমোলারিটি, তারপর আদার কোনো ডিজিজ থাকতে পারবে না, এটা হচ্ছে তাহলে ক্লিনিক্যাল এভিডেন্স বা অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল কনটেক্সট। হাই প্লাজমা ইউরিয়া ফলস, প্লাজমা ইউরিয়া হয় কম থাকবে নাইলে নর্মাল থাকবে, ঠিক আছে, যেহেতু এখানে আমার ওয়াটার বাড়তেছে মেইনলি হচ্ছে এটা ঠিক করে শুধু ওয়াটারটা বাড়ায়, তার মানে হচ্ছে আমাদের ইউরিয়া, ইউরিয়া একটা প্লাজমার একটা সাবস্টেন্স, তাহলে মানে ইউরিয়া কনসেন্ট্রেশন কি হবে কমবে বা হচ্ছে নর্মাল থাকবে যেহেতু। নো রিসেন্ট ইউজ অফ দ্য ডাইউরেটিক্স, ট্রু, তাহলে হাই প্লাজমা ইউরিয়া ফলস, এখানে হচ্ছে কোনো রিসেন্ট ডাইউরেটিক ইউজ করা হবে না, তাহলে আনসার হচ্ছে ডি। এই যে ফিচারগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো একটু ভালো করে পড়বেন, একদম টানা টানা মুখস্থ, এটা খুব ইম্পর্টেন্ট, টানা টানা মুখস্থ করবেন এগুলো, বুঝে বুঝে পড়বেন। হুইচ অফ দ্য ফলোইং অর্গান হ্যাজ গ্রেটেস্ট অক্সিজেন কনজাম্পশন পার 100 গ্রাম অফ টিস্যুটা হচ্ছে, মানে পার 100 গ্রাম টিস্যুতে অক্সিজেন কনজাম্পশন করে কোন কোন অর্গানটা, এটা হচ্ছে হার্ট, হার্ট হচ্ছে সবচেয়ে বেশি অক্সিজেন কনজাম্পশন করে পার 100 গ্রামে। আর সবচেয়ে বেশি পার 100 গ্রামে সবচেয়ে বেশি ফ্লো হচ্ছে কার, কিডনির, কিডনির হচ্ছে সবচেয়ে বেশি ফ্লো, আর হচ্ছে হার্টের হচ্ছে সবচেয়ে বেশি অক্সিজেন কনজাম্পশন করে পার 100 গ্রামে। আর ওভারঅল একটা অর্গান সবচেয়ে বেশি অক্সিজেন কনজাম্পশন করে হচ্ছে ওভারঅল, যদি 100 গ্রাম না দেয় তাহলে হচ্ছে লিভার হবে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি ফ্লো কোথায় বেশি, লিভার, যদি পার 100 গ্রামে দেয়, পার 100 গ্রামে অক্সিজেন কনজাম্পশন বেশি করে হচ্ছে হার্ট, আর পার 100 গ্রামে ব্লাড ফ্লো বেশি হচ্ছে কার, কিডনির। এই যে ছকটা আছে এই ছকটাতে একটু পড়বেন, এটা একটু পড়বেন, এই যে কিডনি হচ্ছে পার 100 গ্রামে পার মিনিটে বেশি বেশি ব্লাড পায়, আর পার 100 গ্রামে সবচেয়ে বেশি অক্সিজেন কনজাম্পশন করে কে, হার্ট। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ডাইলেট আর্টারিওলস ইন দ্য স্কিন, ইনক্রিজ বডি টেম্পারেচার, বডি টেম্পারেচার বাড়লে হচ্ছে কি হয়, এক্সারসাইজে কি হবে বডি টেম্পারেচার বাড়ে, এক্সারসাইজে আমরা জানি হচ্ছে ভ্যাসোডাইলেশন হয় ব্লাড ফ্লো বাড়ার জন্য, ঠিক আছে, তাহলে এটা ব্লাড ভ্যাসোডাইলেশন করে, ইপিনেফ্রিন হচ্ছে ভ্যাসোডাইলেশন আর্টারিয়াল ডাইলেশন করতে পারে, ব্রেডিকাইনিন ডাইলেশন করে, সাবস্টেন্স ডাইলেশন করে, কিন্তু হচ্ছে ভ্যাসোপ্রেসিন, যেটা ভ্যাসোপ্রেসিন হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রিক্ট করে, ঠিক আছে, তাহলে ভ্যাসোপ্রেসিন হচ্ছে আনসার হবে, ভ্যাসোপ্রেসিন ভেসেল কনস্ট্রিক্ট করে। এর আগে আমরা হচ্ছে ওই যে যে ছকটা পড়ছি ভ্যাসোডাইলেটর ভ্যাসোকনস্ট্রিক্টর, ভালো করে পড়বেন। আর এপিনেফ্রিন কোথাও ডাইলেট করে কোথাও হচ্ছে কনস্ট্রিক্ট করে, এটাও ছকে আছে, ছকটা দেখে নেবেন ভালো করে। সে হচ্ছে স্কেলেটাল মাসেল এবং লিভারে হচ্ছে ডাইলেশন করে, আবার স্কিনও ডাইলেশন করে, ঠিক আছে। A 45 years old male patient is diagnosed with raised intracranial pressure, following which feature will you find on examination on this patient? আচ্ছা, তো যদি কোনো কারণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে তাহলে হচ্ছে যে যে সিনড্রোমটা ডেভেলপ করে এটা আমরা বলি হচ্ছে কুশিং টায়ার্ড, ঠিক আছে, কুশিং টায়ার্ড। এখানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে হচ্ছে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, ঠিক আছে, ব্লাড প্রেশার বাড়ে যাবে। ব্লাড প্রেশার বাড়লে কি করবে, হার্ট রেট কমে যাবে এবং রেসপিরেটরি, ব্লাড প্রেশার বেড়ে গেলে সহজ কথা হচ্ছে প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি বাড়বে, ভ্যাগাল আউটফ্লো বাড়বে, ভ্যাগাল আউটফ্লো বাড়লে হচ্ছে কি হবে, হার্ট রেটও কমে যাবে, আমার রেসপিরেটরি ফাংশনও কমে যাবে, ঠিক আছে। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে এখানে ব্লাড প্রেশার বাড়বে, তারপর হচ্ছে রেসপিরেটরি অ্যাকশন কমবে, আর হচ্ছে আমাদের হার্ট রেট কমবে অর্থাৎ ব্যাডিগার্ডিয়া হবে। তাইলে হচ্ছে এখানে ব্যাডিগার্ডিয়াটা আনসার হবে, এখানে ট্যাকিকার্ডিয়া হবে না, হাইপোটেনশন হাইপার টেনশন হবে, নর্মাল হার্ট রেট ফলস হবে, নর্মাল ব্লাড প্রেশারও ফলস হবে, ব্লাড প্রেশার বাড়বে। এই যে কুশিং টায়ার্ড যেটা,
এখানে হচ্ছে কুশিং টাইড ইনভলভস ইনক্রিজ সিস্টোলিক ব্লাড প্রেশার। ঠিক আছে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। সিস্টোলিক ব্লাড প্রেশার তো ভ্যাসোমোটর, মানে হচ্ছে আপনার যে কারণ কোনো কারণ ব্রেনে যদি ইসকিমিয়া ডেভেলপ করে, মানে ব্রেনে ব্লাড ফ্লো কমে গেছে, তো ব্লাড ফ্লো কমে গেলে তখন ব্রেন কি করবে, আচ্ছা ভ্যাসোমোটর এরিয়া যেটা আছে ব্রেনের ভ্যাসোমোটর এরিয়াকে স্টিমুলেট করবে, তখন হচ্ছে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ব্লাড প্রেশারটা বেড়ে গেলে তখন এটার রিফ্লেক্স অনুসারে ভেগাল আউট ফ্লোটা বাড়বে। ভেগাল আউট ফ্লো বাড়লে হচ্ছে কি হবে, বেডিকার্ডিয়ার রেসপিরেটরি ডিপ্রেশন হবে বা স্লো হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার ব্লাড প্রেশার বাড়বে, আর ব্রেডিকার্ডিয়া হবে, আর হচ্ছে রেসপিরেটরি রেট কমে যাবে, তিনটা হবে। এটাকে বলা হয় কুশিং টায়ার্ড বা কুশিং রিফ্লেক্স। আর এখানে কি হয়, হেডেক থাকে, বুমিটিং থাকে, পেপিলোইডিমা থাকে। এটা ভালো করে পড়বেন, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এবং এসবি এর জন্য ইম্পর্টেন্ট। ইন স্লিপিং কন্ডিশন অফ দ্য 30 years old ফিমেল, তাহলে স্লিপিং কন্ডিশনে কি হবে, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ, কার্ডিয়াক আউটপুট রিমেন আনচেঞ্জড, হার্ট রেট ইনক্রিজ, সিস্টেমিক ব্লাড প্রেশার রেইজেস বাই 15 to 20 মিলিমিটার অফ মার্কারি, এটা ফলস। সিস্টেমিক ব্লাড প্রেশার কমে যাবে, হার্ট রেটও কমবে। ঠিক আছে, হার্ট রেটটা কমে যাবে, ইনক্রিজ হবে না, কমে যাবে, বাট কার্ডিয়াক আউটপুট হচ্ছে আনচেঞ্জ থাকবে। কার্ডিয়াক আউটপুট সাধারণত আনচেঞ্জ থাকে স্লিপে। ঠিক আছে, এই যে কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে কি হয়ে থাকবে, স্লিপ এবং মডারেট চেঞ্জ ইন এনভায়রনমেন্ট টেম্পারেচার হচ্ছে কি হবে, নো চেঞ্জ হবে। রিঅ্যাবজর্পশন অফ দ্য সোডিয়াম অকার মেইনলি ইন, আমরা বলছি একটু আগে যে রিঅ্যাবজর্পশন আমাদের যত আয়ন আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যা আছে সবের ম্যাক্সিমাম 65% হচ্ছে প্রক্সিমাল কন্ডুলেটেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হয়। তাহলে আনসার হবে এ। তো হচ্ছে আমাদের সলভ ক্লাস, আমি চেষ্টা করছি আপনাদের সবগুলো কোশ্চেন ডিসকাস করার জন্য। তো আপনারা হচ্ছে এগুলা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন। এই চ্যাপ্টার গুলো কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার কোনো বিকল্প নাই। এগুলোতে যা আসবে তাই পারবেন যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। এগুলো তো মার্ক তোলার সুবর্ণ সুযোগ। ঠিক আছে, এগুলাতে যেন মার্ক না ছোটে, একটু বুঝে বুঝে পড়বেন, কমন টপিকস গুলো পড়বেন, ডিডিএস এর জন্য কমন টপিকস গুলো থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ভালো করে সলভ করবেন, ওই টপিকস গুলো সহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।